হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আরআরবি এনটিপিসি 2025-এর অ্যাকচুয়ালি 2024-এর নোটিফিকেশান, যেহেতু 2025-এ পরীক্ষা হচ্ছে সেই জন্য হেডিং দেওয়া হয়েছে। তো 5th জুন 3টে শিফটের পরীক্ষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আজকে 3টে শিফটের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। আমরা এক্সপেক্টেড প্র্যাকটিস সেট করাচ্ছি। আমি বারবার বলবো যে এক্সাম অ্যানালাইসিস, এক্সাম রিভিউ ইত্যাদি জিনিস দয়া করে করবেন না। এর কারণ আছে। এর কারণ হচ্ছে, যখনই এক্সাম অ্যানালাইসিস, এক্সাম রিভিউ, এক নম্বর কথা, এটা ব্যান্ড আছে। ঠিক আছে, যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি। এটা রেলওয়ে যখন 2024 চলছে, এলপি পরীক্ষা চলছে, সেই সময় নোটিশ দিয়ে রেলওয়ে মন্ত্রক থেকে জানানো হয়েছিল যে পুরোপুরি অ্যানালাইসিস ব্যান্ড। অর্থাৎ আপনি মুখে বলছেন কাউকে, ওভার ফোন, আপনি কোথাও লিখে পাঠাচ্ছেন, যে কোনো ফর্মে সেটা ব্যান্ড। সেটা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ব্যান্ড, সেটা যে কোনোভাবে ভার্বাল হোক অর রিটেন ফর্ম হোক, যে কোনোভাবে ব্যান্ড। সেই জন্য এটা এসএসসিও করেছে, এবং এসএসসি তো স্ট্রিক্ট এ ব্যাপারে। রেল দেখছি স্ট্রিক্ট কেন নয় আমি এটা জানি না। দেখো, এটার একটা ব্যাড এফেক্ট আছে। ব্যাড এফেক্ট হয় কাট আপে, ব্যাড এফেক্ট হয় নর্মালাইজেশনে, ব্যাড এফেক্ট হয় কোশ্চেনের লেভেলের উপর, একটা ব্যাড এফেক্ট পড়ে। এর কারণ, যারা কোশ্চেন ফ্রেমার তারাও বুঝতে পারে যে কোশ্চেন বাইরে যাচ্ছে, সুতরাং কোশ্চেন্সের লেভেল বাড়তে পারে। ঠিক আছে, মানে অনেক কিছু হতে পারে। আমি বারবার বলছি যে এক্সাম অ্যানালাইসিস করানো বন্ধ করাটা খুব দরকার। ঠিক আছে, এটা পরবর্তীকালে তোমাদেরই ভবিষ্যৎকে উল্টে এফেক্ট করে। ঠিক আছে, তোমাদেরই ভবিষ্যৎকে কিন্তু উল্টে এফেক্ট করে। সামনে দেখে মনে হয় খুব গুড জিনিস, বাট ইটস অ্যাকচুয়ালি ব্যাড জিনিস। কারণ মনে রাখবে, যা তোমরা প্র্যাকটিস করেছো এতদিন, যা তোমরা পড়েছো, সেটা যদি ঠিকভাবে পড়ে থাকো তাহলে ডেফিনেটলি কোনো প্রবলেম হবে না। যা পড়েছো তাতেই তুমি ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে, আমি বারবার বলছি। এই যেমন তোমাদের একটা কথা বলি, লসাগু গসাগু, লসাগু গসাগু কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে পড়ে। তা লসাগু গসাগুর প্রশ্ন পড়েছে বলে হাউতাস করে পাগলের মতো উচ্ছ্বাসিত হওয়ার কিছু নেই। কারণ সেন্ট্রালের যে কোনো পরীক্ষাতে লসাগু গসাগু পড়ে। আমি লসাগু গসাগু ভিডিও তোমাদের এই এই মাসেই প্রথম দিকে, মানে এই মাস নয়, আমাদের আগের মাসের ঠিক লাস্টের দিকে, বা বলতে পারো এই মাসের স্টার্ট হওয়ার ঠিক আগেই আমি কিন্তু দিয়েছিলাম। তো সেই লসাগু গসাগু ভিডিওগুলো দেখো, আমাদের এই যে ভিডিও এখানে যাচ্ছে, এই ভিডিওর নিচে কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দুটোতেই তুমি প্রত্যেকটা প্লেলিস্ট পেয়ে যাবে। ম্যাথের পাবে, সায়েন্সের পাবে। ঠিক আছে, ওখানে তুমি দেখে নাও 2025-এ এই 2 মাসে আমি যা যা করেছি সেগুলো সবই ওর মধ্যে আছে। ওইগুলো ভালো করে যাও, দ্যাটস উইল বি এনাফ। তোমাদের যে নাম্বার সিস্টেম আমি করেছি সেগুলো এনাফ। নাম্বার সিস্টেম কি খালি রেলওয়েতে আজকে পড়ে? তুমি ইউথের বই খুলে দেখো, তুমি যে কোনো বুকস খুলে দেখে নিতে পারো। ঠিক আছে, সেখানে তুমি দেখতে পাবে যে প্র্যাকটিস সেটগুলোতে নাম্বার সিস্টেমের ম্যাথ ভর্তি ভর্তি আছে। লসাগু গসাগু কিসের অঙ্ক? নাম্বার সিস্টেমেরই অঙ্ক বেসিক্যালি। ঠিক আছে, সো বারবার আমি বলবো এগুলো তুমি করো। আমি কোঅর্ডিনেট জিওমেট্রি কালকে একটা পার্ট দিয়েছিলাম পরীক্ষা শুরু হওয়ার আগে। ঠিক আছে, তো কোঅর্ড জিওমেট্রি পার্টটাকে ভালো করে দেখো। ঠিক আছে, এখন কী পড়েছে না পড়েছে, কতটা হার্ড হয়েছে দেখো। যতদূর স্টুডেন্টরা আমাদেরকে ফোন করে জানিয়েছে, সেটাতে আমরা বুঝতে পেরেছি যে কোশ্চেন মডারেট আসছে, এটুকু বলতে পারি। কোশ্চেন লেভেল উইল বি মডারেট, এটুকু বলতে পারি আমি। ঠিক আছে, কোশ্চেন মডারেট আসছে। কোশ্চেন মডারেট আসছে ফর দোজ যারা প্র্যাকটিস করেছে। আমি বারবার বলবো, যারা প্র্যাকটিস করেছে তাদের জন্য মডারেট আসছে। ঠিক আছে, যারা প্র্যাকটিস করেছে, প্র্যাকটিস শব্দটা বোঝো, প্র্যাকটিস করেছে তাদের জন্য মডারেট আসছে। যারা প্র্যাকটিস করেনি, জাস্ট কোশ্চেন দেখেছে আর ভেবেছে ও এই কোশ্চেনটা তো আমি পারি, দেখো 0.007 ইন্টু 0.00007 এর গুণ করতে গেলেও তোমার প্রবলেম হতে পারে পরীক্ষা হলে বসে, যদি তুমি প্র্যাকটিস না করে থাকো ঠিকভাবে। ঢঙের প্র্যাকটিস যদি তুমি না করে থাকো, তুমি যদি ফাউ প্র্যাকটিস করে থাকো, তাহলে এই প্রশ্নটার অ্যান্সারও তুমি ভুল করবে। ঠিক আছে, কারণ অপশানগুলি অন্যভাবে সাজানো থাকে। পরীক্ষার হলে এক্সামিনার জাস্ট আমাদের মাইন্ডসেট নিয়ে খেলা করে। আমি বারবার বলি, পরীক্ষা হলে এক্সামিনার মাইন্ডসেট নিয়ে খেলা করে। আরে বাবা, জটিল যে প্রশ্ন তোমার কাছে লাগছে, তুমি যদি ঠিক করে প্র্যাকটিস করে থাকো, তাহলে সেইটা অন্যের কাছেও জটিল লাগছে রে বাবা। ঠিক আছে, কিন্তু ইজি প্রশ্নগুলোকে কত ইজি করছো তাড়াতাড়ি, তার উপর ডিপেন্ড করছে তুমি ওই জটিল প্রশ্নটা সলভ করার জন্য টাইম পাচ্ছ কি পাচ্ছ না। তুমি যদি লাস্টে ইজি কোশ্চেনগুলোকে সলভ করার পরে তুমি যদি 5 মিনিট এক্সট্রা পাও, এবং তখন তুমি দেখো যে আমার দুটো জটিল কোশ্চেন রয়েছে যেগুলোকে হয়তো আমি টাইম দিলে পারবো, তুমি সেটা ট্রাই করার সময় পাচ্ছ না, তাহলে এক্সাম হলে হোয়াট ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট অ্যান্ড হোয়াট ইজ মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, সোজা প্রশ্ন, জটিল প্রশ্ন, দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। একটা প্রশ্ন যদি তোমার 1 মিনিটের উপরে যাচ্ছে, তার মানে সেই প্রশ্নটা তোমার কাছে কঠিন বলেই উপরে যাচ্ছে, সেটা সামান্য গুণ হলেও। আমি এটা বারবার তোমাদের বলে কিছুতেই বোঝাতে পারি না। একজন আমাকে এই কিছুদিন আগে ফোন করে আমাকে বলছে, স্যার পাটিগণিত পরিমিতি আমরা পারি, আপনি অ্যাডভান্স ম্যাথ দিন। খুব ভালো কথা, ডেফিনেটলি অ্যাডভান্স ম্যাথ 99% স্টুডেন্টের প্রবলেম হয়, খুব ভালো কথা, আমি খুব ভালো করেই জানি, সেটা তো অসুবিধা নেই। কিন্তু পাটিগণিত পরিমিতি যারা যারা ভাবছো পারছো, তারা কি প্রত্যেকটা কোশ্চেন 20 সেকেন্ড 25 সেকেন্ডে করতে পারছো? তারা কি 30 সেকেন্ড 40 সেকেন্ডেও করতে পারছো? এইটা একটু নিজেকে বুক চাপড়ে অ্যান্সার দিও তো।
আমি বারবার এই কথাটা খুব ভালো করে বলি যে তুমি কি পারছো দ্যাট ডাজন্ট ইম্পর্টেন্ট, তুমি যা পারছো সবাই তো পারছে, তাহলে তুমি আলাদা কী করে হলে? তোমাকে আলাদা হতে হবে টাইম ম্যানেজমেন্টে, তুমি টাইমে কতটা ইজিলি পারছো যাতে পরে যে 5টা প্রশ্ন তোমার দেখেই কঠিন লাগছে, যেটা ছেড়ে আসছো পরে করবে বলে, সেটা করার জন্য টাইম পাবে তো? কারণ ওই 5টা প্রশ্নের ডিসিশন নেয় যে তুমি কতটা ভালো আর তোমার শিফটে কী পরিমাণ কাট অফ আসবে। এইটা হচ্ছে ম্যাটার করে। তো আমি বারবার বলবো যে এক্সাম অ্যানালাইসিস ব্যান্ড হওয়া দরকার, ফুল ফর্মে ব্যান্ড হওয়া দরকার, ফুল ফর্মে, কোনো রকম কোনো ইজিনেস, কোনো রকম কোনো মানে এর মধ্যে কোনো নমনীয়তা দেখানোর দরকার নেই, ফুল ফর্মে ব্যান্ড হওয়া দরকার। ঠিক আছে, ওকে, চলো আমরা এক্সপেক্টেড পেপারস করব। আগামীকালে যে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে সেরকম ধরনের একটা এক্সপেক্টেড পেপার, যা যা প্রশ্ন ঘাঁটা হয়েছে তার উপর বেস করে তোমাদের যে সমস্ত পুরনো প্রিভিয়াস ইয়ার রয়েছে সব রয়েছে, যা একটা শিফট অলরেডি হয়ে গেছে, সব কিছুর ওপর বেস করে আমরা একটা এক্সপেক্টেড পেপার দেবো। ঠিক আছে, দেখো এর থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যে এই ধরনের প্রশ্ন আসবে, এক্স্যাক্ট হুবহু আসবে এটা নাও হতে পারে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, চলো আমরা করে নেবো। লজিক্যাল হবে, কিছু প্রশ্ন থাকবে ইজি, কিন্তু যে প্রশ্নগুলো ইজি আমি বলে দিচ্ছি, এটা শুরু হওয়ার আগে ভালো করে বুঝবে, যে প্রশ্নগুলো ইজি ট্রাই করবে সেগুলোকে 10 সেকেন্ডে অ্যান্সার দেওয়া। তুমি কি পাচ্ছ? যদি না পারো তোমার কাছে ইজি নয় ওটা। যে সেকেন্ড তোমার কাছে মডারেট লাগবে চেষ্টা করবে সেটাকে 40 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেওয়া। তুমি পাচ্ছ? না পেলে ওটা হার্ড। যে প্রশ্ন হার্ড তাকে তুমি চেষ্টা করবে 2 মিনিট 1 মিনিটের মধ্যে অ্যান্সার দেওয়া। তুমি যদি না পারো তাহলে বুঝবে ওটা তোমার দ্বারা হবেই না। ঠিক আছে, মানে হার্ডের জন্য তুমি সর্বোচ্চ 1 মিনিট নিয়ে যেতে পারো, তার বেশি তুমি নিয়ে যেতে পারোই না যে কোনো প্রশ্ন হার্ড হলে। ঠিক আছে, তো কম্পিটিশান এই লেভেলে আছে বাবা, সেই জন্য বুঝে কাজ করো। আচ্ছা, এটা গেল ম্যাথের কথা। আমি একটু সামান্য বলে দিই। রিজনিংয়ের ক্ষেত্রে আমি বারবার বলবো, সমস্ত রেলের পরীক্ষাতে বারবার আসে ইনইকুয়ালিটি, স্টেটমেন্ট এবং কোডিং ডিকোডিং, তারপর তোমাদের যে সমস্ত আছে সিলক্স ইত্যাদিগুলোকে ভালো করে করে যাও। প্রিভিয়াস ইয়ারে আমি তোমাদের কিন্তু পাজেল এবং তোমাদের কিন্তু সিটিং অ্যাজমেন্ট, তারপর 5 ঘন্টার ভিডিও আছে আমার, সার্চ করো ডব্লিউবি এক্সাম পোর্টাল রিজনিং ম্যারাথন বলে, তুমি ইউটিউবে পেয়ে যাবে। ওই 5 ঘন্টার যে ভিডিও আছে 2 বছর আগের ভিডিও হলেও, আরে বাবা ব্যাপারটা তো একই হলো রে বাবা, আমি আজকে সিটিং অ্যাজমেন্ট করালে তো ওই ফর্মই করাবো না, তো সেটাও প্লিজ দেখো, তাহলে তোমার হয়ে যাবে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই, ভালো করে প্র্যাকটিস করে যাও, টাফ ভাবার কোনো কারণ নেই। যে কোনো এক্সামে হলে আমি বারবার বলবো মাইন্ডসেট অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট, এই দুটো জিনিস হচ্ছে ইম্পর্ট্যান্ট। ওখানে কতটা ফিট হচ্ছে তুমি, ঠিক আছে, তোমার কতটা মানে কমফোর্ট লাগছে ওই ব্যাপারটাতে, তুমি কতটা আরামদায়ক অনুভব করছো ওই পরিস্থিতিতে ওইভাবে, সেটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ওখানে। ঠিক আছে, হেসে খেলে পরীক্ষা দাও। চলো আমরা প্র্যাকটিস সেটে যাব। নাও চলো, প্রথম প্রশ্ন বলছে যে 0.532 এবং 532 মাথায়, মানে 32 মাথায় বার আছে, তাকে অনুরূপ ভগ্নাংশে পরিণত করতে, এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান। ঠিক আছে, কনভার্ট করো, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশানে তুমি কনভার্ট করতে বলছো তোমাকে এটাকে। অনুরূপ ভগ্নাংশ মানে এর সমানুপাতিক ভগ্নাংশ কী হবে, অনুরূপ ভগ্নাংশ কী হবে, সেটা তোমাকে বার করতে বলছে, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশান। ঠিক আছে, দেখো এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে পড়া প্রশ্ন, এ ধরনের প্রশ্ন আবারও আসতে পারে। ঠিক আছে, হয়তো আজকে আসেনি, হয়তো কোনো শিফটে আসেনি, আবার হয়তো এসেছে, এবং তোমাদের পরের যে শিফটে তাতে হয়তো দেখা যেতে পারে। ঠিক আছে, চলো কী হবে বলো অ্যান্সার। দেখো কিছুই নয়, এটা শর্ট ট্রিক বলছি, আমি তোমাকে কী বলেছি, এটা সহজ প্রশ্ন, 10 সেকেন্ডের মধ্যে পারবে, করো 10 সেকেন্ডের মধ্যে করো, ঘড়ি খুলে 10 সেকেন্ডের মধ্যে করো 10 সেকেন্ডের মধ্যে করো এটাকে। পারছো না তো, তাহলে তোমার জন্য এটা সোজা নয়। 10 সেকেন্ড হয়ে গেছে, তুমি সোজা নয় তোমার জন্য। কী করবো, 532 থেকে 5 বাদ দেবো, দেখবো যেটা আসছে সেটা কোথায় আছে, এইখানে আছে, এটা অ্যান্সার হয়ে গেল। চলো পরে প্রশ্ন, বোঝা গেল না 532 থেকে 532, জাস্ট মিনিট, ওকে 532 এর থেকে এই যে 5 আছে, এই 5টাকে বাদ দিলাম, 527, বড্ড হয়ে যাচ্ছে না, জাস্ট মিনিট, আমি একটুখানি এর মোটাত্ব বাড়িয়ে নেই, জাস্ট মিনিট, আসলে সফটওয়্যারটা বড্ড ডিস্টার্ব করে মাঝে মাঝে। ওকে, না ওকে, কী করলাম আমরা, 532 এখান থেকে -5 করবো, কোনটা -5, এই হচ্ছে 5, এই সেই 5, এই 5টাকে বাদ দেবো, তাহলে কী হবে, 527 হবে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 527 কোথায় আছে, এইখানে আছে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বোঝা গেল না বোঝা গেল, ইয়েস অর নো বলো, বোঝা গেল না ওকে, ভেরি ইজি কোশ্চেন্স, কিন্তু তুমি তো ফুল ফর্মে লিখে করবে রে বাবা, তাই না? কীভাবে হয় বলে দিচ্ছি, কিছুই নয় বেসিক্যালি, দেখো এটাকে লেখা যায় এইভাবে 532, ঠিক আছে, এটা তুমি লিখলে যেটা এখানে লেখা আছে। এবার তুমি কি করবে, এর থেকে যেটার মাথায় বার নেই সেটাকে বাদ দেবে, অর্থাৎ 5কে তুমি কি করবে, বাদ দেবে, আর নিচে কি লিখবে, যে দুটোর মাথায় বার আছে তাদের জন্য দুটো নয়, যতগুলো সংখ্যার মাথায় বার আছে ততগুলোর জন্য ততগুলো নয়, আর একটা 5 আছে তো 5-এর জন্য 0, কারণ 5-এর মাথায় বার নেই।
ঠিক আছে, ভালো করে বোঝো। কতগুলোর মাথায় বার ছিল? 3 আর 2 এর মাথায় বার ছিল, সো দুটো নয়। 5 মাথায় কিছু নেই, বার নেই বলে 5 জন্য 0। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওই জন্য আমি বললাম 5 to 7 যেখানে থাকবে সেটাই অ্যান্সার। তো 5 to 7 দেখো একটাই অপশানে আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার তোমরা রেলওয়ে কী করতে পারে, অনেক সময় রেলওয়ে জানে যে তুমি 5 to 7 থেকে অ্যান্সার করবে, তো দুটো অপশান 5 to 7 কিন্তু তলায় 999ও রাখতে পারে। একটা অপশানে 5 to 7 999 রাখলো, আর আরেকটা অপশানে 5 to 7 990 রাখলো। এক্সাম প্রেশারে তুমি ভুল করে দিয়ে চলে আসলে, এটাই ক্লিক করে দিয়ে চলে আসলে, ওরম করলে হবে না কিন্তু। যদি দেখো দুটো 5 to 7 আছে, তাহলে একবার নিচেটা চেক করবে, নিচে যদি 990 থাকে, এই ক্ষেত্রে দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে আশা করি? ওকে, এইভাবে এক্সামিনারটা খেলে। চলো পরের প্রশ্ন। এটাও ইজি প্রশ্ন, চলো অ্যান্সার দাও। 20 সেকেন্ড দিচ্ছি, চলো নিজেরা ভিডিও দেখো, তোমাদের উপর ভরসা আছে, নিজেরা ঘড়ি দেখো আর ভিডিও দেখো, অ্যান্সার দাও। পজ করো, ঘড়িটাকে ওপেন করো, ঘড়িটাকে ওপেন করো। সবার কাছে মোবাইল আছে বা নর্মাল ঘড়ি আছে, ঠিক আছে? ওকে, চলো অ্যান্সার কী হবে বলো। ও কী বলেছে, যদি একটি ধনাত্মক সংখ্যা n তাকে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে অবশিষ্ট 3 থাকে, তাহলে n এর একক স্থানীয় সংখ্যা কী হতে পারে? তুমি একটা জিনিস ভালো করে দেখো, 5-এর যদি মাল্টিপিলগুলোর দিকে তাকাও, আগে অ্যান্সার বলে দিই। তোমাদের বললো স্যার আমি তো করে অ্যান্সার বলছি, অ্যান্সার এইটা হবে 3 or 2, মানে 3 or 8। ঠিক আছে, কেন 3 or 8 হবে? দেখো 5 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কী থাকে? 3 থাকে। তার মানে সেই সংখ্যাটা 5 বা 5-এর যে মাল্টিপিল হবে তার থেকে 3 বেশি হবে। ভালো করে বুঝবে, 5 বা 5-এর যে মাল্টিপিল হবে, তাহলে 5-এর সঙ্গে যদি 3 যোগ করো 8 পাচ্ছ। আর 5-এর যে মাল্টিপিল হবে, যেমন ধরো তুমি 5-এর মাল্টিপিল করলে সাপোজ ধরো 20, ঠিক আছে, তাহলে 20 তো 5 দিয়ে ভাগ হয়ে যাবে, কিন্তু 20-র সঙ্গে যদি 8 যোগ করে 28 করো, 8 যোগ করে 28 করো, তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে 25 হবে আর 3 এক্সট্রা থাকবে। তার মানে বেসিক্যালি লাস্টে যদি 8 থাকে, পয়েন্ট টু বি নোটেড, কী থাকবে লাস্টে যদি 8 থাকে, ঠিক আছে, কী থাকে লাস্টে যদি 8 থাকে, ভালো করে বুঝবে, লাস্টে যদি 8 থাকে তাহলে কিন্তু 5 দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটার কিন্তু 3 অবশিষ্ট দেবে। আবারও বলছি, ভালো করে বুঝে নাও, বোঝাতে গেলে সময় লাগে, অঙ্ক করতে গেলে আমার সময় লাগবে না, ঠিক আছে, আমি বারবার বলছি শোনো। 5 বা 5-এর কোনো মাল্টিপিলের সঙ্গে যদি তুমি এক্সট্রা করে 3 অ্যাড করে দাও, তাহলে তুমি দেখবে লাস্টে তোমার কত ভাগশেষ থাকছে? লাস্টে তোমার 8 ভাগশেষ থাকছে, সরি 3 ভাগশেষ থাকছে। কেন 3 ভাগশেষ থাকছে? কারণ দেখো এই যে 3টে এক্সট্রা তুমি অ্যাড করছো, এটাই তো ভাগশেষ হিসাবে শেষে থেকে যাবে বা রয়ে যাবে, ঠিক আছে, শেষে থেকে যাবে বা রয়ে যাবে। তো আমরা এটা দেখলাম যে লাস্টে যদি তুমি, এবার তুমি 5-এর সঙ্গে 3 যোগ করো, কত হচ্ছে? 8। তার মানে শেষে যদি তোমার 8 থাকে, ঠিক আছে, শেষে যদি তোমার 8 থাকে, যেমন একটা দেখালাম না একটু আগে, আরেকটা দেখাই চলো। যেমন শেষে তুমি করো হচ্ছে 15, 15-র সঙ্গে 3 যোগ করো, 15-র সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে? 18, ঠিক আছে। এই 18কে 5 দিয়ে ভাগ করো, তাই না? 5x মানে 15, 15-র সঙ্গে তুমি কী করলে? তুমি 3 যোগ করলে, কত হচ্ছে তোমার? 18। এই 18কে তুমি 5 দিয়ে ভাগ করো, তুমি দেখবে তোমার যে রিমাইন্ডার থাকবে সেটা হচ্ছে 3, ঠিক আছে। অর্থাৎ লাস্টে যদি কোনো সংখ্যার 8 থাকে, ঠিক আছে, এবং তাকে যদি 5 দিয়ে ভাগ করো, তাহলে তুমি 3 রিমাইন্ডার পাবে, কারণ 8 5-এর থেকে 3 বেশি, ওই জন্য 3টা এক্সট্রা হিসাবে ওখানে পড়ে থাকবে। ক্লিয়ার হয়েছে? এটা গেলে একটা শর্ত। আচ্ছা, দ্বিতীয় শর্ত কী হতে পারে? আপনি তো বললেন স্যার 3ও হতে পারে। যেমন ধরো তুমি নাও 33, 33 কীভাবে আসে? দেখো 33 আসে হচ্ছে 5 × 6 + 3, 5 × 6 + 3। এই 5 × 6 + 3টাকে এইখানে দেখো আমি লিখেছি এই যে 5x, অর্থাৎ 5 × x, এই এক্সের ভ্যালু এখানে হচ্ছে 6, তাহলে 5 × x + 3, ঠিক আছে। 33-এর ক্ষেত্রেও তুমি একটা জিনিস ভালো করে দেখো, 33 বলতে কী বোঝায়? 33 বলতে কী বোঝায় বলতে আমি বলতে চাইছি, 33-কে যদি 5 দিয়ে ভাগ করো, তাহলে তুমি কী দেখবে? ভালো করে দেখো তো, 5 × 5 = 25, 5 × 6 = 30, 5 × 6 = 30, তো 30 তো হয়ে যাবে, কিন্তু এই 3 যে এক্সট্রা জুড়েছো সেটা তো অবশিষ্ট থেকে যাবে, এই যে এক্সট্রা জুড়েছো 3, এটা তো অবশিষ্ট থেকে যাবে। তাহলে 33-এর লাস্টে কত আছে? 3 আছে। তো সেটাই বার করতে বলেছে যে একটা ধনাত্মক সংখ্যা n-কে 5 দিয়ে ভাগ করে যদি 3 অবশিষ্ট থাকে, তাহলে n-এর একক স্থানের সংখ্যাগুলো কী কী? n-এর একক স্থানের সংখ্যার অর্থ হচ্ছে একটা বড় সংখ্যা আছে, তার যে লাস্ট ডিজিট সেটা ধরো 3 অঙ্কের সংখ্যা হতে পারে, সেটা ধরো 4 অঙ্কের সংখ্যা হতে পারে, সেটা ধরো 2 অঙ্কের সংখ্যা হতে পারে, ঠিক আছে। তার যে লাস্ট যে ডিজিট এইটা কত হতে পারে? এইটা আইদার 3 হবে অথবা আইদার 8 হবে, এই যে 3 অথবা 8 হতে পারে। এখানে এক্সাম্পল দিয়ে সব দেখিয়ে দিয়েছি। ক্লিয়ার হয়েছে আশা করি?
চলো পরের প্রশ্ন। তোমার মনে হতে পারে প্রশ্নটা খুব ইজি। ওকে, প্রশ্নে অ্যান্সার দাও, আমি দিচ্ছি তোমাকে 1 মিনিট দিচ্ছি, অ্যান্সার দাও। 1 মিনিট দিচ্ছি, অ্যান্সার দাও। আমি তো শর্টকাটে করবো, 1 মিনিট দিচ্ছি, অ্যান্সার দাও। ওকে ডান। দেখো কি বলছে, যদি দুটি সংখ্যার যোগফল 25 হয় এবং গুণফল যদি এত হয় তাহলে তাদের ঘনকের যোগফল হবে। মনে রাখবে যে সংখ্যাটার কথা বলা হচ্ছে সেই সংখ্যাটা ডেফিনেটলি 25 দ্বারা ডিভিজেবল হয়, 25 দ্বারা ডিভিজেবল হয়। ঠিক আছে, তো তুমি দেখো 25 দ্বারা ডিভিজিবিলিটি রুল কি, লাস্টে 25 থাকতে হবে বা 25 কোনো মাল্টিপিল থাকতে হবে, তবে সেটা 25 দ্বারা ডিভিজেবল। এখানে দুটো আছে, তাহলে এই দুটো অ্যান্সার হতে পারে, এই দুটো তো কেটে বেরিয়ে গেল। তাহলে দুটো অপশান এলিমিনেট হওয়া মানে কিন্তু বিশাল বড় ব্যাপার। এবার দেখো এই ট্রিক দিয়ে তুমি 3টে অপশানকে এলিমিনেট করতে পারতে যদি এক্সামিনার আর একটু তোমার প্রতি সদয় হতেন। ঠিক আছে, কিন্তু হননি, উনি এখানে দুটো অপশান কী করেছেন, 25-এর মাল্টিপিল রেখে দিয়েছেন। দেখ বাবা কিরাম লাগে। তো কী করব, কিছুই করবো না। দেখো আমরা দেখতে পাচ্ছি যে, ভালো করে বোঝো একটা জিনিস, যে দেখো ওই সংখ্যা দুটোর গুণফল, পয়েন্ট টু বি নোটেড, ওই সংখ্যা দুটোর গুণফল হচ্ছে 136। মানে লাস্টে কী আছে, লাস্টে আছে 6, লাস্টে কী আছে, লাস্টে আছে 6। 36-এর পুরো 136-এর পুরো 1 3 6কে দেখবো না, শুধু 6কে দেখবো, লাস্টে কী আছে 6 আমার, কারেক্ট। এই যে 6 আছে, এই যে 6 আছে, এই 6কে তুমি কোন কোন সংখ্যার গুণফল 6 হিসেবে আসতে পারে তুমি সেটা ভাবো আগে। ঠিক আছে, দেখো 1 × 6 করলে 6 আসে, তার মানে এক্সের শেষে, এই এক্স নামক সংখ্যাটা শেষে যদি 1 থাকে আর ওয়াই নামক সংখ্যাটার শেষে যদি 6 থাকে, তাহলে তাদেরকে গুণ করলে কিন্তু আমি 6 পেতে পারি। বড় সংখ্যা, এক্স একটা বড় সংখ্যা, ওয়াই একটা বড় সংখ্যা হতে পারে, এবং তাদেরকে গুণফল করলে আমি 6 পেতে পারি। ঠিক আছে, আচ্ছা যদি 2 আর 3 থাকে, ওই সংখ্যাগুলো শেষে যদি 2 আর 3 থাকে তাহলেও কিন্তু 6 আসতে পারে। যদি 2 আর 8 থাকে তাহলেও কিন্তু কী আসতে পারে, 6 আসতে পারে। পয়েন্ট টু বি নোটেড। ঠিক আছে, আচ্ছা যদি 3-এর ক্ষেত্রে তো 3 আর 2 থাকলেই 6 আসে, আর কোনো সংখ্যার ক্ষেত্রে আসে না। ধরো সাপোজ 4 আর 4 × 4 করলে আমরা কিন্তু 6 পাই। 4-এর ক্ষেত্রে 4 × 9 করলে আমরা 6 পাই। ঠিক আছে, তারপর ধরো 8 × 7 করলে আমরা 6 পাই, কারণ 5 আর 6, 6 × 6 করলে আমরা 6 পাই। ঠিক আছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি একদম সাজিয়ে লিখলাম। এবার একটা জিনিস খুব ভালো করে দেখো, আমরা এতগুলো কিছু করব না, আমি জাস্ট তোমাদের লিখে দেখালাম। ঠিক আছে, এবার আবার এই কথাটাও তো বলেছে যে এসব কিছু কাজে লাগবে না আমার, আমি বলছি জাস্ট তোমাকে একটা ভিউ দেওয়ার জন্য। অঙ্ক করার সময় তো দুম করে দেওয়া যায় না, তোমরা বুঝতে পারবে না, আমি হয়তো বুঝতে পারবো। তো আমি তো নিজে অঙ্ক করবো না, তোমরা করবে, সেই জন্য তোমাদের বোঝাচ্ছি। দুটো সংখ্যা যোগফল বলেছে এক্স প্লাস ওয়াই, সেই দুটো সংখ্যা যোগফল করেছে কত, 25। তার মানে হচ্ছে এইটায় যে এই দুটো সংখ্যাকে যোগ করলে আবার 25ও আসবে। ঠিক আছে, এই দুটো সংখ্যা যোগ করলে আবার কী আসবে, 25ও আসবে। ঠিক আছে, তো 1 আর 6 যোগ করলে তো 5 আসে না, আসে কি, এক্সের শেষে 1 আছে, ওয়াইয়ের শেষে 6 আছে, 1 আর 6 যোগ করলে কি 5 আসে, আসে না, আসে কি, আসে না। তো এই অপশান কাটো। আচ্ছা 2 আর 3 যোগ করলে 5 আসে, রেখে দাও। 2 আর 8 যোগ করলে আসে না, কাটো। 4 আর 4 যোগ করলে আসে না, কাটো। 4 আর 9 যোগ করলে আসে না, কাটো। 8 আর 7 যোগ করলে আসে, 6 আর 6 যোগ করলে আসে না, কাটো। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল এগুলো। তার মানে আমাকে চেক করতে হচ্ছে কটা অপশান, দিস অপশান অ্যান্ড দিস অপশান। এই দুটো অপশানকে চেক করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এবার দেখো দুটো সংখ্যার যোগফল 25, বিশাল বড় কিছু দেয়নি। তো একটাকে 12 আর একটাকে 13 ধরো, এই যে একটাকে 12 আর একটাকে কী করো তুমি 13 ধরো, ক্লিয়ারলি। তো 12 13 যোগ করলে তো 25 হয়, কিন্তু 12 আর 13-এর গুণফল কিন্তু 136 নয়। যারা যারা স্পিডে করতে পারবে তারা তারা স্পিডে করলে অ্যান্সার বেরিয়ে যাবে। 12 আর 13-এর গুণফল কিন্তু 156 হয়। ঠিক আছে, 3 × 36 6 থাকলে 3, 12 × 3 15, তো 156 হয়। এটা জানা উচিত। 12 আর 13-এর গুণফল অনেক জায়গায় কাজে লাগে, কিন্তু মনে রাখবে 12 আর 13-এর গুণফল করলে কিন্তু 156 হয়, অনেক জায়গায় কাজে লাগে। ঠিক আছে, অঙ্ক করাই তো দেখি অনেক অনেক জায়গায় 12 13-এর গুণফল আমার কাজ লেগে যাচ্ছে, সে কত কত মুখস্থ হয়ে গেছে। আমার এমনি মুখস্থ হয়নি কিন্তু, ঠিক আছে, এগুলো করাতে করাতে মুখস্থ হয়। তোমাদের কি করাই বেসিক্যালি, তো কী হচ্ছে 156 হয়। ওকে, তো এটা তো অ্যান্সার নয়, কারণ দেখতে পাচ্ছ গুণফল হতে হবে 136, তাহলে এই অপশান পড়ে থাকে। দেখো 8 × 7 করলে তো ডেফিনেটলি হবে না, কারণ 8 আর 7-এর যোগফল 25 হয় না। তাহলে কত নেবো, একটা 18 নিতে পারি আর একটাকে 7 নিতে পারি, এই দুটোর যোগফল আমাদের কত হয়, 25 হয়। তো এই দুটোর গুণফল কত, আমরা জানি এই দুটোর গুণফল কত হয়, আর সাথে 56 5 মানে 136 হয়। দেখো বেরিয়ে গেল। 8 আর 7 যোগ করলে 25 হয়, 18 × 7 গুণ করলে আমাদের 136 হয়। ঠিক আছে, তুমি চাইলে 17 + 8ও নিতে পারতে, সেটাও 25 হতো, কিন্তু 17 × 8 করলে আমাদের কিন্তু 126। ঠিক আছে, আর সাথে 56 5, জাস্ট এ মিনিট। ওকে সরি, এটাই হবে, এটা হবে না, আমি কী করছি।
এইটা হবে না, ঠিক আছে? এটাতেই তো 126 আসছে, সে এই অপশানটা কেটে যাবে, যেমন এটা কেটে গিয়েছিলো। তাহলে কোনটা অ্যান্সার হবে? দেখো, একটায় 17 নাও প্লাস 8 করো, তাহলে 25 আসছে। আর তুমি করো 17 ইন্টু 8, তাহলে দেখো 136 আসছে। তার মানে একটা সংখ্যা হচ্ছে 17 আর একটা সংখ্যা হচ্ছে আমাদের 8, ঠিক আছে? একটা সংখ্যা 17, একটা সংখ্যা কী হবে? 8 হবে। ক্লিয়ার? দেখো, বুঝলে কি বুঝলে না বলো? একটা হচ্ছে 17, একটা হচ্ছে 8। এবার কী বলেছে, এদের ঘনকের যোগফল কত? এখানে অঙ্ককে শেষ করে দেয়নি, মানে এক্সামিনার চেয়ে যে তুমি অঙ্কটাকে আরেকটু এগোও, এখানে ঘনকের যোগফল কত, এদের যে ঘনক তাদের যোগফল কত, ঠিক আছে? তো কী করবো বেসিক্যালি, দেখো বেসিক্যালি আমি যেটা করব সেটা হচ্ছে, এবার একটা জিনিস ভালো করে দেখো, এখানে 425 আছে, এখানে 525 আছে, ঠিক আছে? সো 25 আর 25 তো থাকবেই। এই থার্ড ডিজিটটাকে যদি আমি একটু চেক করি, তাহলে আমি অ্যান্সার ইজিলি পাবো, ঠিক আছে? এখন তোমার মানে মাথায় থাকা উচিত যে 17-র যে কিউব হয়, ঘনফল বলেছে না, মানে 17-র কিউব আর 8-এর কিউবের যোগফল বার করতে বলেছে বেসিক্যালি। 17 কিউব আর 8-এর কিউবের যোগফল বার করতে হবে। এখন 8-এর কিউব তো আমরা জানি 512 হয়, ঠিক আছে? 8-এর কিউব কত হয়? 512। 17 কিউব কিন্তু হয় 4913, 4913। আর 8-এর কিউব হয় 512, এই হচ্ছে 8-এর কিউব হয়। এ দুটো যোগফল করে অ্যান্সার বেরিয়ে যাবে। তো 12 আর 13 তো তোমাদের দেখতেই পাচ্ছ 25 হচ্ছেই, ঠিক আছে? 12 আর 13 যোগ করলে 25 হয়। এই 5 আর 9 কত হয়? 4 হয়। তার মানে লাস্টে যা 4 থাকবে সেটাই অ্যান্সার, মানে থার্ড ডিজিট। দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, আশা করি বোঝাতে পারলে। এখন এই দেখো, এই হলুদ রঙের যে পার্টটা করে, যে পার্টটা তোমরা পরীক্ষার সময় করবে না, কারণ তুমি দেখতে পাচ্ছ 1 ইন্টু যেই 6 করবো, 6 আর 1 তো 7 হয়ে যাচ্ছে, তো 5 তো আসবে না ইউনিট ডিজিট হিসাবে। 2 ইন্টু 3 রাখতে পারি, বাকিগুলো আমাদের আসবে না কেন বলে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? 17-র কিউব মুখস্থ রাখা, আমি বারবার বলবো 29 অবধি কিউব মুখস্থ রাখা উচিত। 29 অবধি কিউব, 29 অবধি না হলেও 21 অবধি তো ডেফিনেটলি রাখো, কারণ চলে আসে, লেগে যায়। ওকে, চলো পরের প্রশ্ন। আচ্ছা, বলেছে যে দুটি পরপর ধনাত্মক বিজোড় পূর্ণবর্গ সংখ্যা, মানে একটা বিজোড় পূর্ণবর্গ সংখ্যা ধরো এক্স, ঠিক আছে? বিজোড় পূর্ণ সংখ্যা ধরো এক্স, আর একটা বিজোড় পূর্ণ সংখ্যা ধরো ওয়াই, তাদের বর্গের পার্থক্য, এদের বর্গের পার্থক্য কত হচ্ছে? 56, ঠিক আছে? তো প্রথম অপশানটা চেক করো, 19-এর বর্গের লাস্ট নাও। 19-এর বর্গের লাস্ট কত? আমরা জানি 1 হয়, ঠিক আছে? 19-এর বর্গের লাস্ট কত হয়? 1 হয়, তাই না? আর 17-র যে বর্গ হয়, 17-র যে বর্গ হয় তার লাস্ট হয় কত আমাদের? 9, ঠিক আছে? 19-এর বর্গ কত হয় আমাদের? 1। আর 17-র বর্গ কত হয় আমাদের? লাস্টে হচ্ছে 9 হয়, তাই না? 7 7 49, 9। তা আমাদের বলেছে যে এদের বর্গের পার্থক্য হচ্ছে 56, মানে 1 মাইনাস 9, ঠিক আছে? 1 মাইনাস কী হবে? 1 মাইনাস 9। তো 1 মাইনাস 9 মানে 1, মানে এখানে বেসিক্যালি দেখো, এটাকে তো 1 ধরবো না আমরা, এটাকে কি 1 ধরবো বলো? তুমি বলো, এটাকে 1 ধরবো না আমরা, এটাকে আমরা 11 ধরবো। এটাকে 1 ধরবো না, 11 ধরবো, বিয়োগের সময় এটা 11 হয়ে যাবে, ঠিক আছে? তোমার এদের পার্থক্য কত আসবে? 2 আসবে। এখানে কত আছে লাস্টে? লাস্টে 6 আছে, তো এটা তো অ্যান্সার হতে পারে না। পরেরটা চেক করো, 3-এর বর্গ করলে কী আসে আমাদের? 3-এর বর্গ করলে কী আসে আমাদের? 9 আসে। 1-এর বর্গ করলে কী আসে আমাদের? 1 আসে, ঠিক আছে? আমি ইউনিট ডিজিট চেক করছি, একক শ্রেণীর সংখ্যা চেক করছি। 9 মাইনাস 1 করলে কী হয় আমাদের? 8 হয়। এখানে 6 আছে, এটা অ্যান্সার হতে পারে না। এটাকে চেক করো, 5-এর স্কোয়ার করলে কত হয়? 5 হয়, ঠিক আছে? আচ্ছা, 15 স্কোয়ার থেকে 13 স্কোয়ার বাদ যাবে কিন্তু, মাথায় রাখবে। আর 3-এর স্কোয়ার করলে কী হয়? 9 হয়। 15 মাইনাস 9, 5 মানে তখন 15 হয়ে যাবে। 15 মাইনাস 9 করলে আমরা 6 পাই, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তবু এটাকে একবার চেক করো, 17 স্কোয়ার মানে 7 স্কোয়ার মানে 9, 15 স্কোয়ার মানে 5, দুটোর মধ্যে বিয়োগফল পড়লে আমরা কত পাবো? 4 পাবো। এখানে তো 6 আছে, তো দিস ক্যান নট বি দ্য অ্যান্সার, ঠিক আছে? তো বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন। বলছে একটি পূর্ণবর্গ সংখ্যা পেতে এত সংখ্যার সঙ্গে যে নিম্নতম সংখ্যাটি যোগ করতে হবে, অর্থাৎ 6412 আছে, এর সঙ্গে কিছু একটা যোগ করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হবে একটা পূর্ণবর্গ সংখ্যা। তো এই এক্সের ভ্যালু জিজ্ঞেস তোমাকে করেছে, ঠিক আছে? এবং অপশানও দেওয়া আছে। তো আমাদের তো অপশান আছে, কিন্তু মনে রাখবে সবসময় অপশান টেস্ট করলে এই ধরনের প্রশ্নের 100% অ্যান্সার পাওয়া যায় না। তবু একবার চেক করি, আমরা কি জানি? আমরা জানি যে তোমাদের 4, হ্যাঁ 4 থেকে, ঠিক আছে, বা 1 থেকে বলতে পারো, 1 থেকে 24 অবধি নাও। 1 থেকে 24 অবধি যত সংখ্যা আছে, মানে 1 2 3 এরম করতে 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 24 অবধি যেতে হবে, ঠিক আছে? যত সংখ্যা আছে তাদের যদি স্কোয়ার করা হয়, তাদের যদি কী করা হয়? স্কোয়ার করা হয়, ঠিক আছে? তাহলে শেষ যে দুটো ডিজিট পাওয়া যায়,
শেষ যে দুটো ডিজিট পাওয়া যায়, 2-এর ক্ষেত্রে 4 মানে 0-4 নেবো, 3-এর ক্ষেত্রে 9 মানে 0-9 নেবো, ঠিক আছে। শেষ যে দুটো ডিজিট পাওয়া যায় তাদেরকে পৃথিবীর যে কোনো সংখ্যার বর্গ করলে তাদের শেষে পাওয়া যায়। মানে তুমি যদি 114 বর্গ করো এবং এই সংখ্যাটার বর্গ করার পরে তুমি এখানে যে সংখ্যাটা পাবে, লাস্ট যে দুটো ডিজিট পাবে, সেই দুটো ডিজিট এদের ক্ষেত্রে কোনো দুটো ডিজিটের সঙ্গে সমান হবে, অর্থাৎ থাকবেই থাকবে। ক্লিয়ার হয়েছে আশা করি? ট্রিকটা বোঝা গেছে? এটা খুব কমন ট্রিক, এটা শুধু আমি বলছি তা না, এটা ইউটিউবে ভরপুর আছে, যে কোনো স্যার করান তার ভিডিওতেই তুমি পূর্ণ সংখ্যা করলে এই ট্রিকটা তুমি পেয়েই যাবে, ঠিক আছে। এর জন্য যে কোনো স্পেসিফিক চ্যানেলে ভিডিও দেখতে হবে তা এমন নয়, এটা খুব পুরনো ট্রিক, অনেক বইতেও থাকে। তো আমরা বেসিক্যালি কী করবো, আমরা বেসিক্যালি যেটা করবো সেটা হচ্ছে এই 12 নেবো আর এখানে 49 নেবো। তো 12 আর 49 করলে কত, কারণ লাস্ট দুটো ডিজিট নিয়ে আমাদের ব্যাপার, কত আমাদের 61, তাই তো। 49 আর 2 ইয়েস 61 হয়। তো তুমি আমাকে একটা ভাবো যে 61 কিন্তু 19-এর স্কোয়ারে শেষে থাকে, 361 হয়। তার মানে 61কে 1 থেকে 24-এর মধ্যে আছে 19, তার বর্গ করলে তার শেষে পাওয়া যায়। তার মানে এই 149 অ্যান্সার হতে পারে। তার পরেরটা হচ্ছে 81, তো 12 প্লাস 81 করো, 2 আর 1 3, ঠিক আছে, 18 কে 9, 93কে পাওয়া যায় না, সো এটাকে অ্যান্সার হবে না। এই লাস্ট দুটো ডিজিটকে পাওয়া যায় না, 90কে পাওয়া যায় না, তো এর অ্যান্সার হবে না, ঠিক আছে। নেক্সট হচ্ছে তুমি 12 আর 29 করো, অপশানে 29 আছে, ঠিক আছে, এটা হবে 41, একেও পাওয়া যায়, কার 441, বুঝতে পারছি 21-এর, সো একেও পাওয়া যায়, ঠিক আছে, 441 পাওয়া যায় 21, ঠিক আছে, 441, তো 441 পাওয়া যায়, কিন্তু 41কে কিন্তু পাওয়া যায় 21-এর ক্ষেত্রে, ঠিক আছে। এই আচ্ছা, তো এটাও অ্যান্সার হতে পারে, এটা অ্যান্সার হতে পারে না, কারণ 12 62 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা অ্যান্সার হতে পারে না। 12 সঙ্গে 50 যোগ করলে 62 হচ্ছে, 62 কারোর পাওয়া যায় না, অ্যান্সার হবে না। এখন এই দুটো অ্যান্সার ফাঁসি দিল, এক্সামিনার ফাঁসি দিয়েছে আমাদেরকে। আমি এখানে এমন প্রশ্ন রেখেছি আজকে যে ফাঁসানোর মতো প্রশ্ন, তোমাদের চিন্তা করতে হবে না। মানে এক্সাম হলে যাবে তখন কনফিডেন্ট বুস্ট হয়ে যাও যে হ্যাঁ স্যার পাচ্ছি, আর যিনি যা পারছো না তারও অবুস্ট হওয়ার কোনো দরকার নেই, ডু নট গেট আনবুস্টেড। অ্যাকচুয়ালি ব্যাপার যেটা হচ্ছে, বা ডিবুস্টেড, অ্যাকচুয়ালি ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে ট্রিকগুলো একবার দেখে যেতে হবে, ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে, ব্যাস আর কিছু না, ঠিক আছে। ডিমোটিভেট হওয়ার কোনো কারণ নেই যে স্যার পাচ্ছি না আমি, তুমি দেখে যাও। অনেক সময় এরকম হয় পরীক্ষার দিন তার ঠিক আগের দিন, আমি বলবো আগের দিন আমার ভিডিও দেখো না, আমার না কোনো ভিডিওই দেখো না, জাস্ট ইউটিউবটাকে বন্ধ করে রাখো, ঠিক আছে, বন্ধ করে জাস্ট চোখ বুঝে শুয়ে থাকো যদি তোমার কালকে পরীক্ষা হয়। আমি তোমাকে এটাই বলবো, কোনো কিছু দেখো না, তুমি একদিনে রাধে হয়ে যাবে না, যা তুমি পড়েছো সেটাকে একবার রিভিশন করো মনে মনে, বা চুপ করে ঘুমো। রেস্ট নেওয়াটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার আগের দিন, ঠিক আছে। যাই হোক, তো এবার আমরা কি করতে পারি, এবার আমরা এই দুটোকে চেক করতে পারি, ঠিক আছে। এবার এই পদ্ধতিতে চেক করলে গন্ডগোল হবে, তো তার জন্য আমি একটা পদ্ধতি বলে দিচ্ছি, ভেরি ইম্পর্টেন্ট পদ্ধতি। যখন এরকম ফেসে যাবে তখন কী করবে, তখন এই পদ্ধতিতে আর তুমি এগোবে না, এই পদ্ধতিতে আর তুমি এগোবে না। তুমি কী করে বলে দিচ্ছি, দেখো এই 64 12 আমরা জানি 8 স্কোয়ার করলে আমাদের হয় 64, ঠিক আছে। তার মানে আমি যদি 80 স্কোয়ার করি তাহলে আমাদের হয় 6400, তাহলে আমাদের হয় 6400। তো আমি যদি 81 স্কোয়ার করি, আমি যদি 81 স্কোয়ার করি একটু এগিয়ে যাবে, কারণ দেখো এই 6400-র সাথে এর পার্থক্য কিন্তু নেই, সামান্য 12-র পার্থক্য আছে, তার মানে 81 স্কোয়ারই আমরা পাবো, এটা পেয়ে যাবো এটাকে, ঠিক আছে। এর সঙ্গে যেটা স্কোয়ার হবে, এক্সকে যোগ করলে যেটা হবে সেটা আমরা এই 81 স্কোয়ারই পেয়ে যাবো। দেখো জানো তো এই দু লাইনের কিন্তু ডাইরেক্ট করা যায়, ঠিক আছে। 1 8 1 8 8 1 8 মানে 16 6 হয়, তাহলে 1 8 8 64 আর 1 65 65, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে আশা করি। তো তুমি দেখো এই যে 81 ইন্টু 81 করে আমরা কী পেলাম, 65 61 পেলাম। এই 65 61 হচ্ছে অ্যাকচুয়ালি স্কোয়ার, যে স্কোয়ারটা এখানে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে 65 61 এখানে আছে, আর এখানে আছে 64 12, এখানে আছে 64 12, তাহলে কত অ্যাড করতে হবে, এই ডিফারেন্সটাই তো সেইটা বলছে, 64 12-র সঙ্গে কত অ্যাড করলে আমি 65 61 পাবো, ঠিক আছে, এটাই জিজ্ঞেস করেছে অ্যাকচুয়ালি। তো 64 12-র সঙ্গে কত যোগ করতে হবে, তার সঙ্গে এর থেকে এটাকে বিয়োগ করলে আমি পেয়ে যাবো যে কত যোগ করলে এখানে আসবো আমি, ঠিক আছে। অ্যান্সার হবে তোমাদের 9, তো 1 আর 1 2, 2 মানে হচ্ছে 4, এইটা 149, দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। হলো ক্লিয়ার? এবার তুমি বলবে স্যার তাহলে আপনার ঠিক তো কাজে লাগলো না। বেসিক্যালি দেখো অনেক জায়গায় কাজে লেগে যাবে, যখন দেখবে এরকম 3টেই হয়ে যাচ্ছে তখন অপশন টেস্টের মাধ্যমে করে দেবে, বেরিয়ে যাবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা 6 দাগটা আমরা একটু উইথড্র করলাম, 6 দাগটা একই টাইপের প্রশ্ন ছিল, 6 দাগটা আমি তোমাদের একটু পরে দিচ্ছি। চলো একটু টেস্ট চেঞ্জ করা যাক, ঠিক আছে, একটু টেস্টটাকে একটু চেঞ্জ করে নেওয়া যাক। চলো বলো, বলেছে একটি সমবাহু, এটা কিন্তু আরআরবি যেই 2024-এর প্রশ্ন, আর
জিওমেট্রি এবং মেনসুরেশন এগুলো তো জিজ্ঞাসা করাই হয়, ঠিক আছে। সো দেখো বলেছে 7 দাগে একটি সমবাহু ত্রিভুজের দুটি সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এত এবং ভিত্তির দৈর্ঘ্য হচ্ছে এত। তার মানে কি, ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ আছে, ওকে, একটা সমবাহু ত্রিভুজ আছে, এটা ধরো সমবাহু ত্রিভুজ যার এই দুটো বাহু সমান। কোন বাহুটা সমান? এই বাহুটা আর এই বাহুটা সমান, ঠিক আছে। আর কি বলেছে? বলেছে এবং দুটি সমান বাহুর দৈর্ঘ্য, মানে এইটা হচ্ছে 89 হলে এটাও তোমাদের 89 হবে, ওকে। আর এই যে ভিত্তি মানে এর যে বেজ, সেটার দৈর্ঘ্য কত? সেটার দৈর্ঘ্য হচ্ছে 78। তোমাদের বলেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। দেখো ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে পারো। আর একটা জিনিস জানো, যে কোনো ত্রিভুজের যে এরিয়া হয়, যে কোনো ত্রিভুজের এরিয়া, সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, আমরা সবাই জানি। প্রবলেম হচ্ছে এখানে উচ্চতা গিভেন নেই। উচ্চতা কীভাবে পাবো? উচ্চতা হচ্ছে আমরা পাবো যদি আমরা এই যে শীর্ষবিন্দু আছে, এই শীর্ষবিন্দু থেকে একটা এখানে লম্বকে ড্র করি, তাহলে এই যে লম্বটা হচ্ছে, এটাই হচ্ছে উচ্চতা বেসিক্যালি। কিন্তু সেটা আমাদের গিভেন নেই। যদি আমরা ট্রিপলেট থেকে বার করতে পারি, কিন্তু আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে আমাদের 78, উচ্চতা আমাদের এক্স ওয়াইজের যা খুশি হতে পারে। এই 78-এর মধ্যে কিন্তু আমাদের 13 আছে, পয়েন্ট টু বি নোটেড। 78-এর মধ্যে কী আছে? 13 আছে। 13 ইন্টু 6, 78 আমরা জানি, ঠিক আছে, 13 আছে। তার মানে এই যে অ্যান্সারটা বেরোবে, এইটাই অ্যান্সার বেসিক্যালি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা ইকুয়াল করলে অ্যান্সার হবে। তার যে অ্যান্সারটা বেরোবে সেটা বেসিক্যালি 13-র মাল্টিপিল হবে, পয়েন্ট টু বি নোটেড। যে অ্যান্সারটা বেরোবে সেটা কী হবে? বেসিক্যালি 13-র মাল্টিপিল হয়। তুমি চেক করে দেখো কোনটা 13-র মাল্টিপিল, দ্যাট কুড বি দ্য অ্যান্সার। 13-র মাল্টিপিল চেক করার নিয়ম কি? লাস্টের থেকে 3 নাও, যেটা বেঁচে থাকবে তাকে ওর সঙ্গে থেকে বিয়োগ করে দাও। তো 120 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, এই যে 120, 3 বেঁচে থাকলে তাকে বিয়োগ করে দাও, কত হবে এখানে? 117। তো এ দেখতে পাচ্ছি এটা আমাদের 13 দ্বারা ডিভিজেবল, কিন্তু বাকিগুলো চেক করবে। 134 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 131 হয়। এটা তো হবে না, কারণ 131কে যায় না 13 দ্বারা। 102 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 99 হয়, এটাও তো যায় না। 139 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 136 হয়, এটাও তো যায় না, ঠিক আছে, এটাও তো যাবে না। এগুলো একটাও হবে না। তো দিস কুড বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ইজিলি কিন্তু আমরা অ্যান্সার বের করতে পারলাম, ওকে। আর একটা ফর্মুলা আছে, সেটাও বলে দিই যদি কারোর এটা মাথায় না ঢুকে থাকে। ফর্মুলা যেটা আছে সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এইটা, ঠিক আছে, ভূমি মানে বেজ, ঠিক আছে, বি, এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে, এগুলো হচ্ছে এ, এটা হচ্ছে বি। সমান বাহুগুলোকে আমি এ বলছি, এর দৈর্ঘ্যকে আমি এ বলছি, এটা হচ্ছে সমান বাহুর দৈর্ঘ্য, যেটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ক্লিয়ার হয়েছে? ইন্টু রুট ওভার, ঠিক আছে, এই ফর্মুলাটা বইতে লেখা থাকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4, এটা তোমাদের বইতে লেখা থাকে, ঠিক আছে। এটাও তুমি ইউজ করতে পারো এটা ব্যবহার করার জন্য, বাট বিশাল বড় হয়ে যাবে, ঠিক আছে। আর একটা করা যায় ট্রিপলেট দিয়ে। দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে লম্ব টানছি, এই লম্বটাকে দুটো পার্টে কী করে দেবে? ভাগ করে দেবে। কারণ এটা হয়ে যাবে আমাদের 39, এটাও হয়ে যাবে আমাদের 39, কারেক্ট। এবার দেখো শুধু এই ত্রিভুজটাকে দেখো, কোন ত্রিভুজটাকে ধরো নাম দিচ্ছি পি কিউ আর, এই ত্রিভুজটাকে দেখো, এই যে পি কিউ আর, এই ত্রিভুজটাকে দেখো। এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের লম্ব, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ভূমি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তো পাইথাগোরিয়ান ট্রিপলেট তোমরা জানো, যেমন 4 3 4 5 হচ্ছে হয়, সেরকম পাইথাগোরিয়ান ট্রিপলেট আছে। যদি কারো মাথায় হয়তো ঢুকবে না, তো বলেও দিচ্ছি তবু, এটার যে ভ্যালু দাঁড়াবে সেটাও তোমাদের দাঁড়াবে হচ্ছে 80, ঠিক আছে। এই লম্বটাকে বার করা যায় 80, 89 আর 39, পয়েন্ট টু বি নোটেড। এই যে আমি লিখছি 80, 89 আর 39, এটা হচ্ছে তোমাদের একটা পাইথাগোরিয়ান ট্রিপলেট হয়। যেমন 3 4 5 পাইথাগোরিয়ান ট্রিপলেট হয় কেমনভাবে? দেখো তুমি যদি ভালো বোঝো একটুখানি বলে দিই, 3 4 5 এরকম পাইথাগোরিয়ান ট্রিপলেট হয় কীভাবে? তুমি যদি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করো এবং তাকে যদি রুট করে দাও, তুমি 5 পেয়ে যাবে। 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 4 স্কোয়ার মানে হচ্ছে 16, 9 + 16 মানে 25, 25-এ রুট করলে দেখো 5 আসছে। ঠিক সেরকমই এখানে ব্যাপারটা হয়। এটা হচ্ছে পাইথাগোরিয়ান ট্রিপলেটের একটা বড় ট্রিপলেট, যদিও একটা এত বড় ট্রিপলেট দিয়েছে, ভালো কথা আরবিতে। তো এটা হচ্ছে তোমাদের অ্যান্সার হবে। অ্যান্সার কী হবে? অনেকভাবে করা যায়, তো আমি অ্যান্সারটা পুরোটা বলে দিলাম। চলো পরের প্রশ্ন। চলো 8 দাগ, চলো বলো। গড়ের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এনটিপিসিতে। এনটিপিসিতে প্রচুর পরিমাণে গড়ের অঙ্ক নর্মালি সব আগের বছরও পড়েছে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে প্রচুর পরিমাণে পড়েছে, আশা রাখছি এবছরও পড়বে, হয়তো পড়ছেও, ঠিক আছে। ঠিক আছে, চলো দেখো 8 দাগ, দেখো 8 দাগ কী বলতে চাইছি আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। ইনডাইরেক্ট অনেক কিছু বলতে চাইছি, সেই বলাগুলোকে বুঝে নিতে হবে। দেখো 8 দাগ, 8 দাগ মানে বলতে চাইছি যে পরীক্ষায় এই প্রশ্নগুলো ভালো করে করে যাও, তাহলে কিন্তু বেশ ভালো করে তোমরা কমন পাবে। তার কারণ দেখতে পাচ্ছ যে পার্সেন্টেজ, তারপর দেখতে পাচ্ছ প্রফিট লস, ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ অ্যাভারেজ,
ঠিক আছে, অ্যাভারেজ, এগুলো থেকে কিন্তু নর্মালি এনটিপিসিতে প্রশ্ন প্রচুর পরিমাণ প্রত্যেক বছর আসে। ঠিক আছে, তো আশা রাখা যায় যে এবছরও আসবে। দেখো এই যে প্রফিট লস থেকে একটা প্রশ্ন এসেছে, যেমন এটা পার্সেন্টেজ প্রফিট লস মিক্সড আপ। কী বলেছে তোমাদের, বলেছে একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির তুলনায় 25% কম। এই বাংলা চলে এসেছে, গুগল দিয়ে বাংলা করেছি, ওরা নিউমেরিক্যালগুলোকে বাংলা নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো একটা ওয়াশিং মেশিনের দাম বাংলা দেখি না, তো ওই জন্য কিনা একটা লাগছে 25, এরকম লিখলে ভালো হতো, বাট যাই হোক। তো একটি ওয়াশিং মেশিনের দাম টিভির তুলনায় 25% কম। দেখো 25% বলতে কী বোঝায়, 1/4 বোঝায়। কী বোঝায়, 1/4 বোঝায়, তাই না? 25/100 মানে 1/4। এখন এসব বোঝানোর সময় নেই, কারণ বিশেষ করো, কারণ আমাদের পরীক্ষা চলছে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াশিং মেশিন, দিস ইজ টিভি। তো তার মানে টিভির দাম যদি 4 হয়, ওয়াশিং মেশিনের দাম কত হবে, 3 হবে। কী করে, 4-এর থেকে 1 কম। এইটার মানে হচ্ছে ওয়াশিং মেশিনের দাম টিভির থেকে তুলনায় 25% কম। এটা মানে হচ্ছে টিভির দাম যদি 4 হয়, ওয়াশিং মেশিনের দাম তার থেকে 1 কম, মানে 3 হবে। ক্লিয়ার হয়েছে? এর থেকে 1 কমিয়ে দাও, কী হবে এখানে 3, হচ্ছে রেশিও। নেক্সট কী বলছে, নেক্সট বলছে ওয়াশিং মেশিনের দাম 82% বৃদ্ধি পেয়েছে। 82% কী হয়েছে, বেড়েছে। ঠিক আছে, 82% বৃদ্ধি পেয়েছে, এখানে প্লাস দিলাম। আর টিভির দাম কী হয়েছে, 16% কমে গেছে, তো -16%, কারণ 60% কমে গেছে। ঠিক আছে, এ দুটো বেসিক্যালি রেশিও দিয়ে রাখা আছে, বৃদ্ধি এবং কমা যে রেশিও, সেইটা এইটা। তাহলে বলছে 8টা ওয়াশিং মেশিন এবং 9টা টিভির মোট দামের পরিবর্তন কী হবে। দেখো তুমি একটা জিনিস ভালো করে ভাবো, কেয়ারফুলি এবং ক্লিয়ারলি, যে একটার দাম যদি 3 টাকা হয়, এখানে একটার দাম 4 টাকা, তাহলে তুমি বলো অ্যাকচুয়ালি 8টার দাম কত হবে, ইন্টু 8। ঠিক আছে, আর এখানে 9টার দাম কত হবে, ইন্টু 9। তো যদি তুমি কাটাকুটি করো, এটা হচ্ছে তোমাদের কত আসছে, 24। আচ্ছা, এই পাশে লিখছি 24। এটা কত আসছে তোমাদের, 36। ঠিক আছে, তো কাটছে কত, 12 দিয়ে কাটছে, 2:3। ঠিক আছে, তো এখানে আমি কী পেলাম, আমি পেলাম যেটা ওয়াশিং মেশিনের এখন দাম হয়ে গেছে 2 টাকা, মানে 8টা ওয়াশিং মেশিনের টোটাল দামের যে রেশিও সেটা 2, আর 9টা টিভির সঙ্গে তার রেশিও হবে 2:3। ক্লিয়ার হয়েছে, 2:3। ওকে, এবার একটা জিনিস দেখো, তোমাদের বলছে যে মোট দামের কি পরিবর্তন হবে। তার মানে এখানে টোটাল গড় দামটা চাইছে, টোটাল গড় দামটা এখানে চাইছে। তো এক্ষেত্রে আমরা একটা পদ্ধতি ইউজ করতে পারি, সেটা হচ্ছে, দেখো আমরা যেটা করতে পারি, সেটা কী করতে পারি, সেটা হচ্ছে একটার দাম 82% করে বেড়েছে। একটার দাম কত বেড়েছে, 82% করে বেড়েছে। দুটোর দাম কত বেড়েছে, সেটা হচ্ছে 164% বেড়ে যাবে। ঠিক আছে, ওকে। এখানে দেখতে পাচ্ছ 3টে আছে, একটার দাম 16 কমেছে, তাহলে 3টের দামে কত কমবে, দেখতে পাচ্ছ 48 কমবে। ইয়েস আর নো বল, 48 কমবে কি কমবে না, কমবে। ঠিক আছে, তাহলে টোটালে কত কমবে, এটা 164 বেড়েছে আর এটা 48 কমেছে, তাহলে টোটালে কি পরিবর্তন হচ্ছে, টোটালে দেখো এর থেকে এটাকে বিয়োগ করে দেবো, কত পাচ্ছি আমরা, 116 পাচ্ছি আমরা। এত পার্সেন্ট কি, দেখো প্লাসে ভ্যালু এসছে, 164 মাইনাস 48 কত হচ্ছে, 116%। ঠিক আছে, তাহলে 116% কতগুলোর ওপর বাড়ছে, 3 + 2, এই যে এখানে 2 এখানে 3, টোটাল তো 3 + 2 মানে 5। ঠিক আছে, তো এটাকে তুমি ভাগ করলে অ্যান্সার পাবে এইটা। তো দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দশমিকই যাবে, দেখতেই পাচ্ছি আমি, সো ওই জন্য আমি এখানে অ্যান্সার মার্ক করলাম, বাকি কোনোটাই দশমিক নেই, তো এইটা দশমিক হবে, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, আশা করি বর্তমানে একটা গড়ের তোমাদের আমি শর্টস দিয়েছিলাম। ঠিক আছে, ইউটিউবে যে শর্ট ভিডিও হয় দিয়েছিলাম, দেখবে সেখানে আমি এটা বলেছিলাম, টোটালের থেকে টোটালকে বিয়োগ করলে, টোটালকে টোটাল দিয়ে ভাগ করলে আমরা কী পাই, গড় পাই। মনে করে দেখো কী বলছি, যেমন টোটালকে টোটাল দিয়ে ভাগ করলে গড় পাই। দেখো এখানে টোটালে বৃদ্ধি হয়েছে 64, এখানে টোটালে কমেছে 48, তাহলে মোট টোটালে কী পরিবর্তন এসছে, 116% পরিবর্তন এসছে। কীভাবে, এটা থেকে এটাকে বিয়োগ করলে পাবো। এটাও টোটাল, বৃদ্ধির টোটাল বলো আর যাই বলো, এটাও টোটাল, আর নিচের এটাও টোটাল, এটাও তো টোটাল, 2 + 3 টোটাল, 2 ইউনিট, এদিকে 3 ইউনিট, টোটাল দাম। একে এটা দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, গড় পাবো। তো এখানে বলেছে মোট দামের কী পরিবর্তন হবে, মানে গড় দামের কী পরিবর্তন হবে, বেসিক্যালি এটাই অ্যান্সার হবে। হয়েছে ক্লিয়ার? চলো পরেরটাতে। আচ্ছা, 6 দাগটা নিয়ে নিলাম, কারণ ভুলে যেতে পারি। ঠিক আছে, এটাও ভালো প্রশ্ন। ঠিক আছে, এগুলো ভালো প্রশ্ন, দেখতে এক লাইনের প্রশ্ন, কিন্তু তোমাদের পরীক্ষা হলে গেলে টাইম টেক করবে বেশি। বলেছে দুটো সংখ্যা যোগফল হচ্ছে 20, x + y, এটার ভ্যালু হচ্ছে 20, আর তাদের গুণফল বলেছে কত, x × y, আচ্ছা এখানেই লিখি চলো, x × y কত বলেছে আমাদের, 96। তো তোমাদের বলেছে তাহলে দুটো সংখ্যার পার্থক্য কী, অর্থাৎ তাদের বিয়োগফল কি জিজ্ঞেস করেছে, ডিফারেন্স জিজ্ঞেস করেছে। পার্থক্য আর ডিফারেন্সের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে, সামান্য একটু পার্থক্য থাকে মিনিংফুলি। যাই হোক, দেখতে পাচ্ছ 6 আছে, লাস্টে কত আছে, 6। ঠিক আছে, লাস্টে কত আছে, 6। তো আমি আবার সেই 1 × 6 করলে 6 আসে, দেখো, তারপর 2 × 3 করলে 6 আসে, 2 × 8 করলে 6 আসে। এত কিছু আমরা লিখবো না, আমরা একটা জিনিস দেখবো
যেখানে দুটো যোগফলে 0 আসতে হবে। তাহলে 1 + 6 করলে শেষে কি 0 আসে? না, তো কাটো। 2 + 3 করলে শেষে কি 0 আসে? না, তো কাটো। 2 + 8 করলে শেষে আমাদের 0 আছে, তো এটাকে একটু রাখো। এবার এটা দিয়ে একটু চালাও। এই 3টে কি চেক করলাম, তো এটা দিয়ে আমি একবার এগোচ্ছি, না তো পরেরগুলো দেখবো। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা যদি আমি 12 নেই, এটা যদি আমি 8 নেই, আমি দেখতে পাচ্ছি 12 × 8 করলে আমাদের 96 আসে। তার মানে এক্সের ভ্যালু 12, ঠিক আছে, আর ওয়াইয়ের ভ্যালু 8 বেরিয়ে গেল। আর এই দুটো যোগফল করলেও 12 + 8 করলেও দেখতে পাচ্ছি আমরা কী আসে, 20 আসে। তো আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে এখান থেকে। তো কী বার করতে হবে তাহলে? পার্থক্য কত? 12 - 8 কত হবে? 4। ঠিক আছে, এই প্রশ্নটা তুমি যদি সলভ করতে যাও, অ্যাকচুয়ালি সলভ করতে যাও, তোমাকে একটা ফর্মুলা ইউজ করতে হয়। বলেছি ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে x - y তার হোল স্কোয়ার ইকুয়াল টু x + y তার হোল স্কোয়ার মাইনাস 4xy। দিস ইজ দ্য ফর্মুলা ইউ শুড বি ইউজড হেয়ার, সরি, ইউ শুড বি ইউজিং হেয়ার। এই ফর্মুলাটাকে তোমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই ফর্মুলাটা যদি ব্যবহার না করো তাহলে তুমি এখানে অন্যভাবে অ্যান্সার দিতে পারবে না, আনটিল অ্যান্ড আনলেস অপশান টেস্ট আর এই মেথডটা যেটা বললাম। হয়েছে ক্লিয়ার? ওকে, চলো নেক্সট আমরা যাব পরের প্রশ্নে। ওকে, 9 দাগ দেখো, একটা সুদের অঙ্ক। সুদের অঙ্ক কিন্তু এনটিপিসির জন্য ইম্পর্ট্যান্ট, খুব 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 ইম্পর্ট্যান্ট। বলেছে যে 11ই ফেব্রুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারি, ওকে, কত সালে? 2024। আচ্ছা, 11ই ফেব্রুয়ারি 2024 সাল থেকে চেয়েছে, 12ই এপ্রিল পর্যন্ত চেয়েছে 2024-এর, হ্যাঁ 2024-এর 12ই এপ্রিল পর্যন্ত চেয়েছে। মাঝখানে মার্চ আছে, পয়েন্ট টু বি নোটেড, মাঝখানে কী আছে? মার্চ আছে। 11ই ফেব্রুয়ারি থেকে চেয়েছে, পয়েন্ট টু বি নোটেড, এটা ইনক্লুড, এটা ইনক্লুড, এই থেকে এই অবধি চেয়েছে, ঠিক আছে, এটা ইনক্লুডেড, পয়েন্ট টু বি নোটেড, এটা ইনক্লুডেড। তো মার্চ তো 31 দিনে হয়, 11ই ফেব্রুয়ারি থেকে চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো 2024 হচ্ছে লিপ ইয়ার, মানে এখানে ফেব্রুয়ারিতে কটা দিন থাকবে? 29টা দিন থাকবে। 29 থেকে 11 বিয়োগ করলে হয় কত? 18। কিন্তু 11 থেকে চেয়েছে, সো এখানে 19 দিন হবে। ইয়েস অন্য বলো, বুঝছো কি বুঝছো না বলো। এই ইম্পর্টেন্ট খুব, এই জিনিসগুলো বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট। হয়েছে ক্লিয়ার? ইয়েস, ওকে। আচ্ছা, এবার কি করব? 31 দিনকে নেবো, কারণ পুরো মার্চ যাবে, এরপরে 31 মার্চ আসবে, তারপরে এপ্রিল আসবে। এপ্রিলে কদিন? এপ্রিলে হচ্ছে 12 দিন। তো 19 + 31 + 12, কারণ এই দিন পর্যন্ত চেয়েছে, দেখো থেকে এত পর্যন্ত বলেছে, ঠিক আছে। সো আমরা এখানে যোগ করলে কত পাবো? 62 পাবো, ঠিক আছে, ওকে। দেখো 62 হচ্ছে ডেজ, 62 হচ্ছে ডেজ না। এবার আমরা যে ফর্মুলা ইউজ করি সেটা এখানে কী জানি? PTR/100, তার মানে পি কত? পি হচ্ছে আমাদের 4000 টাকা, সরি এটা 4000 কিন্তু, নট 8000, ওকে, দিস ইজ 4000, বাংলা হয়ে গেছে না। তো 4000 টাকা, এটাও কিন্তু আরবি জেই প্রশ্ন। আমি কতগুলো আরবি জেই প্রশ্ন নিয়েছি, ভালো লেগেছিলো খুব, আর দেখলাম এই এক্সামের রেসপেক্টিভে খুব ইম্পর্টেন্ট, সেই জন্য নিয়ে নিয়েছি। 4000 ক্লিয়ার হয়েছে। পি বসলো, তারপর টি, টি কত আমাদের? টি হচ্ছে এইটা 62, কিন্তু দেখো এখানে তো ইয়ারে দিয়েছে, তা আমরা কী করবো? আমরা এটাকে ইয়ারে কনভার্ট করে দেবো। 62কে 366 দিয়ে ভাগ করতে হবে, নট 365, কেন? কারণ এটা লিপ ইয়ার আছে, 224 হচ্ছে, সরি 2024 হচ্ছে লিপ ইয়ার, ওই জন্য একদিন এক্সট্রা থাকবে। ইন্টু তোমাদের রেট, রেট কত আমাদের এখানে? 5.25%। তো 100 লাগাও, দুটো 100 আবার তুলে দাও, এখানে একটা কাটাকুটি আছে, ঠিক আছে। আচ্ছা 5.25, আচ্ছা 5.25 মানে হচ্ছে তোমার 21/4, ঠিক আছে। 5.25 মানে হচ্ছে 21/4, এই তো বেরিয়ে গেল। 5.25 মানে কিন্তু 21/4, ঠিক আছে। এটা কাটাকুটি করে তোমার পেয়ে যাবে 21/4ই পাবে, ওকে। এটাকে কাটাকুটি করলে 21/4ই পাবে, 21/4, ওকে। আর একটা কী বলছে? আর হচ্ছে তোমাদের বলছে 62। আচ্ছা, এটা যদি আমরা যদি 62টাকে 62 না ধরে, ঠিক আছে, 62 না ধরে আমরা যদি 61 ধরি, এটাকে যদি আমরা সামাও 61 ধরে নিই, তাহলে 61 দিয়ে এটাকে কাটাকুটি যাবে, দেখো 6 দিয়ে যাচ্ছে, ঠিক আছে। 61 এটা কাটাকুটি যাচ্ছে 6 দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো 4 দিয়ে এটাকে কাটাকুটি যাচ্ছে, তো 1000, 1000 যাচ্ছে 4 দিয়ে এটা কাটাকুটি। আচ্ছা 6 দিয়ে এটাকে যাচ্ছে, তো 3 2 3 7, আর তোমার কি যাচ্ছে, কি যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, ওকে। তো 5 দিয়ে গেলে হচ্ছে 35, ঠিক আছে, 35, 35,000। আচ্ছা এই যে আমি, আচ্ছা একটা কথা বলি, অ্যাকচুয়ালি 5.25 মানে হচ্ছে 21/4, 21/4 পার্সেন্টেজ আছে, সো এখানে এই শূন্যটা এই শূন্য দিয়ে কেটে যাবে, তার মানে এখানে অ্যান্সার তোমাদের 35ই থাকবে, ঠিক আছে। 2 দিয়ে কাটলে 5, মানে এখানে বেসিক্যালি 500 হবে,
ভালো করে বোঝো, এখানে 500 হবে, এই যে 100টা এখানে কেটেছি না, এটা 100 কাটবে না বেসিক্যালি, এখানে থেকে যাবে 100টা। এই 10টা আর ওপরে এটা মিলে 21-এর 4 অ্যান্সার হবে, নিচে একটা আরেকটা 100 থাকবে, কারণ এখানে ভালো করে দেখো, বোঝো ভালো করে, একটা পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 এসছে, আর 0.25 আছে, এখানে আর একটা 100 থাকবে। আমি এটা ফট করে কেটেছি এইভাবে, এর ওপর দাগ পড়ে গেছে, ঠিক আছে। এই যে 100 শূন্য আর এই যে 500 শূন্য কেটে যাবে, 5 × 7 করলে 35 আসবে, ঠিক আছে। ওটা আগে এখানে 35 লিখেছিলাম, ওই জন্যই মনে মনে ক্যালকুলেশন করছি। সো এই 35 আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। বুঝছো কি বুঝো না বলো, এখানটা অনেকে হজে বলা লাগলো, তাই তো। চলো একবার বুঝিয়ে দিই কী করলাম আমি। দেখো 5.25% ছিল, তার জন্য একটা 100 নামবে, আর 2.25 আছে, তো এই 0.2 গেলে এখানে আরেকটা 100 হবে, ঠিক আছে। তো আমি এই 100টা লিখতে ভুলে গেছি, আর এমন করে কেটেছি যেন মনে হচ্ছে এই 10টা কেটে গেছিলো, বেসিক্যালি 10 না, এটা 100 হবে। আমি 100 জায়গায় 10 লিখে ফেলেছিলাম। এই 100-এর যে জিরো আর এইখানে যে 500 জিরো কাটবে, তাহলে 5 × 7 করলে কত হয়? 35। দ্যাটস উইল বি দ্য অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? ওকে। এবার একটা জিনিস দেখো, আমাদের এখানে নিকটতম অখণ্ড কেন বলেছিল? কারণ দেখো, এটা বেসিক্যালি 62 নয়, এটা বেসিক্যালি 61 নয়, 62 ছিল। 62 দিয়ে থেকে ভাগ যাবে না, আমরা ওই জন্য নিকটতম করলে আমাদের এটাই অ্যান্সার আসবে। খুব যদি নিকটতম করো তাহলে এইটাই কিন্তু অ্যান্সার আমাদের আসবে, ঠিক আছে। ওই জন্য আমি 61 দিয়ে করে দিয়েছিলাম এটাকে, 62 দিয়ে করতে গেলে মাথা খারাপ হয়ে যেত, সারাদিন লেগে যেত। চলো পরের প্রশ্ন, চলো নেক্সট ওয়ান, বলো অ্যান্সার কী হবে। দেখো এখানে বলেছে যে, আচ্ছা এই প্রশ্নটা একটু ভুল ছিল, আমি কারেকশন করেছিলাম, জাস্ট এ মিনিট, আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি স্লাইডটাকে। কী হবে বলো এটা, এতে কিছু জিনিস তোমাদের একটু অ্যাড করে দিই ফার্স্ট। সেটা হচ্ছে এখানে একটা ত্রিভুজের চিহ্ন থাকবে, ঠিক আছে, এখানে একটা ত্রিভুজের চিহ্ন, আর এই জায়গাটা ত্রিভুজের চিহ্ন হবে। নাও নাও, ইট ইজ ওকে। বলো এবার কী হবে অ্যান্সার। কী বলেছে ভালো করে বোঝো। বলেছে যে একটা ত্রিভুজ আছে যেটা হচ্ছে ABC, তো আমরাও আঁকি ত্রিভুজটাকে। একটা ত্রিভুজ আছে যেটা হচ্ছে ABC ত্রিভুজ আছে, ঠিক আছে, এইটা হচ্ছে ABC ত্রিভুজ, ওকে। বলেছে DEAC এর সমান্তরাল, তো আমরা প্রথমে মার্ক করি, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C। তো DEAC এর সমান্তরাল, তাহলে একটা কাজ করি, এসিকে বেস বানিয়ে দিই, তাহলে বেটার তোমাদের ভিজুয়ালাইজ বেটার আসবে। এটা হচ্ছে AC, তাহলে এটা হচ্ছে আমাদের B। আর কি বলেছে? DE, এটা DE বলে একটা জিনিস আছে, রেখা আছে, যেটা AC এর সমান্তরাল, ঠিক আছে, যেখানে AC এর সমান্তরাল, আচ্ছা AC এর সমান্তরাল হতে গেলে এভাবেই আসতে হবে, আর যেটা ডি আর ই যথাক্রমে AB ও AC বাহুর ওপর বিন্দু। আচ্ছা এটা বলে দিয়েছে, আমি সেটাই ভাবছি না কোথায় বললো, ঠিক আছে। কি বলেছে দেখো এখানে, বেসিক্যালি এখানে বলেছে যে যেখানে ডি আর ই, এইটা হচ্ছে ডি হচ্ছে AB বাহুর ওপর বিন্দু, এই যে বিন্দু, আর হচ্ছে ই হচ্ছে AC বাহুর ওপর বিন্দু, এই লিখে দিয়েছে, ঠিক আছে। তো বলেছে যদি এটা এক নয়, এটা হচ্ছে কিছুই নয় অ্যাকচুয়ালি, যদি বিডি 8 সেমি হয়, ঠিক আছে, বিডি কই গেল, বিডি যদি 8 সেমি হয়, ওকে, আর এডি কোনটা, এইটুকু, এডি যদি 7 সেমি হয়, দেখো বিডি যদি ভালো করে বোঝো, এই যে বিএ কী নিয়ে গঠিত, বিডি প্লাস ডিএ নিয়ে গঠিত, তাহলে এটা যদি 8 হয়, এটা যদি 7 হয়, তাহলে বিডি কত, বিএ কত হবে, 15। তাহলে এই যে টোটালটার ভ্যালু হবে তোমাদের 15, 8 + 7 15, ঠিক আছে। বিএ কত হবে, 8 + 7 15। আচ্ছা এটুকু আমরা পেয়ে গেলাম এখান থেকে। এবার আরও কি বলেছে পড়বো চলো। বলেছে তাহলে ত্রিভুজ বিডিই দ্যাট মিনস এই ত্রিভুজটার কথা বলেছে, কোন কালি দিয়ে দেখায়, এইটা, চলো এই ত্রিভুজটার কথা বলেছে, ঠিক আছে। এই ত্রিভুজটা আর একটা দেখতে পেয়েছি আমি, সেটা বলে দিই, আর এইটা, এই দুটোর, আচ্ছা একই কালি মতো লাগছে, জাস্ট আ মিনিট, এটা করে দিই, হ্যাঁ এটা বেটার বুঝতে পারছি। বলছি এই দুটোর কী বার করতে বলেছে, এই দুটোর তোমাদের বার করতে বলেছে ক্ষেত্রফলের অনুপাত, ঠিক আছে। তাহলে বিডিই, তাহলে বিডি, এই যে বি দেখতে পাচ্ছ, এই যে ডি দেখতে পাচ্ছ, এই যে ই দেখতে পাচ্ছ, তার মানে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার কথা বলেছে, এই ত্রিভুজটার সাথে নিচে এই যে তোমাদের ট্রপিজিয়াম আছে ADEC, এ দেখো ADEC, এটা অনুপাত কত বার করতে বলেছে বেসিক্যালি। হয়েছে ক্লিয়ার? ওকে, আন্ডারস্টুড। দেখো এখানে আমরা ইউজ করবো থেলসের থিওরাম,
ঠিক আছে, থেলসের থিওরাম কি বলে, এরিয়া অফ বিডিই, ঠিক আছে, আর পুরো বড় ত্রিভুজটা মানে এরিয়া অফ এবিসি, এই যে পুরো বড় ত্রিভুজ এবিসি, এদের যে এরিয়ার যে অনুপাত হয়, কী হয় এদের এরিয়ার এখন অনুপাতই জিজ্ঞেস করেছে, কোনটা ছোট ত্রিভুজটা আর পুরো বড় ত্রিভুজটা এদের যে অনুপাত হয় সেটা হচ্ছে এই বাহুটা স্কোয়ার বাই এই বাহুটা স্কোয়ার। দেখো এ ডিইতে যে বাহুটা আছে সেটা হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার, আর এ বি সিতে যে এ বি সি তাতে যে বাহু আছে সেটা হচ্ছে 15, টোটাল বাহুটা কত 15, তো এখানে হবে 15 স্কোয়ার। তো বেসিক্যালি এটা হবে 64, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি তোমাদের, ওকে, আর ওদিকে যাচ্ছে না, এটা হবে 64 8 স্কোয়ার, এটা হবে 225, ঠিক আছে। আচ্ছা এটা গেল, কিন্তু এটা তো আমাদের উত্তর চাইনি, আমাদের উত্তর কী চেয়েছে, আমাদের উত্তর চেয়েছে সেটা হচ্ছে যে এই যে ছোটোটার সঙ্গে এইটার ক্ষেত্রফল কত। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে বড়টা টোটালটা এবিসি মানে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে 225, ঠিক আছে, পুরো ত্রিভুজের ক্ষেত্রফল কত 225, তাই 225 থেকে আমি যদি ওপরে সবুজ অংশটা বাদ দিই, পুরোটা থেকে ওপরে যদি সবুজটা বাদ দিয়ে দিই তাহলে এই পিঙ্কটা পড়ে থাকে, তাহলে আমরা বলতে পারি এখানে যে অ্যান্সার হবে বিডিই ত্রিভুজ আর চতুর্ভুজ, সেটা হচ্ছে এটা বেসিক্যালি বর্গ নয়, এটা হচ্ছে একটা ট্রপিজিয়াম, ঠিক আছে, এরকম আছে না ট্রপিজিয়াম এডিইসি, এর যে ক্ষেত্রফল অনুপাত দাঁড়াবে ওপরটা তো 64 আসবে, এখান থেকে পেয়ে যাচ্ছি, আর নিচেরটা আসবে 225 মাইনাস 64, ঠিক আছে, দ্যাট মিন্স কোনটা অপশন আসবে 64 কোথায় আছে, এই যে এইটা অপশন আসবে, দেখো 64 ফার্স্টে একটাতেই আছে, এই যে 64 মাইনাস সরি 64 অনুপাত 161, এই যে 161 চলে আসবে এখান থেকে, হয়েছে ক্লিয়ার, ওকে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, বোঝা গেল। চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন 11 দাগ বলছে 5000 থেকে ছোট এমন বৃহত্তম সংখ্যা কোনটি যাকে 5 6 7 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 5 6 ভাগশেষ থাকে। দেখো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে 5 আছে, এখানে 5 হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে 5 দিয়ে ভাগ করা যাবে যদি আমরা ওই সংখ্যাটা থেকে 4কে উইথড্র করে নিই, 4 এক্সট্রা আছে, কি আছে 4 এক্সট্রা আছে, 4কে যদি এক্সট্রা না রাখি তাহলে সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। দেখো 5 দ্বারা ডিভিজিবিলিটি রুল কি, যে 5 দ্বারা ডিভিজিবিলিটি রুল হচ্ছে শেষে 0 অথবা 5 আসতে হবে, আমরা যদি এর থেকে 4কে বিয়োগ করি আমরা দেখতে পাচ্ছি শেষে আমাদের আসছে কত 6, 0 থেকে 4 বাদ দিলে 6 আসছে, তো এটাতে অ্যান্সার হতে পারে না, কারণ 6 যে সংখ্যা শেষে থাকবে তাকে 5 দিয়ে ভাগ করা যাবে না, কারণ 0 আর 5 থাকতে হবে। একে যদি আমি 4 দিয়ে 4 বিয়োগ করে দিই এর থেকে, তাহলে আমি শেষে পাচ্ছি কত 5, তো এটা অ্যান্সার হতে পারে, মার্ক করে রাখি। একে যদি করি তাহলে আমরা 1 পাচ্ছি, একে যদি করি আমরা কত পাচ্ছি 7, তো এটাও অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না, কারেক্ট অ্যান্সার দিস একটাই, দেখো অ্যান্সার জাস্ট অপশান টেস্টের মাধ্যমে কিন্তু এসে গেল, ওকে। চলো পরের প্রশ্ন 12 দাগ কী বলেছে, দেখো তাগড়া প্রশ্ন এটা, ঠিক আছে, কি বলেছে, বলেছে দুটি সংখ্যার গসাগু হলো 21 এবং লসাগু তাদের গসাগুর 221 গুণ। দেখো দুটো সংখ্যার গসাগু 21, তার মানে একটা সংখ্যা এক্স 21x, একটা সংখ্যা 21y, ঠিক আছে। এবার বলছে একটা সংখ্যা 200 থেকে 300-র মধ্যে অবস্থান করছে, ধরো এই সংখ্যাটা রেঞ্জ হচ্ছে 200 থেকে 300-র মধ্যে এই সংখ্যাটা অবস্থান করে, মানে বেশ বড় সংখ্যা দিয়েছে ইনফ্যাক্ট, ঠিক আছে। তো তাহলে বলেছে আরেকটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল, মানে এই যে সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যায় যে ডিজিটগুলো থাকবে সেই ডিজিটগুলোর যোগফল বার করতে বলেছে, সেই ডিজিটগুলোর যোগফল, সেই সংখ্যাটা বার করতে পারিনি তাহলে তো ইজি হয়ে যেত, এই ডিজিটগুলোর যোগফল বার করতে বলেছে। সংখ্যাটা হচ্ছে এই অঙ্কটা হচ্ছে ঘাড় বেগ দিয়ে নাক ধরার মতো অঙ্ক, ঠিক আছে, কিন্তু এটা সলিউশন আছে, ঠিক আছে। দেখো একটা জিনিস ভালো করে বোঝো, যে সংখ্যাটা বার করতে বলেছে সেটা হচ্ছে আমাদের 21y, আমি একবার লিখছি সংখ্যাটা 21y বড় হাতের 21y, তার মানে 21 সেই সংখ্যাটার মধ্যে থাকবে, মানে সংখ্যাটা হচ্ছে 21-এর গুণিতক, 21-এর গুণিতক মানে সেই সংখ্যাটা 7-এরও গুণিতক, সেই সংখ্যাটা 3-এরও গুণিতক। কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, দেখো 21-এর মধ্যে 7 আর 3 আছে, মানে এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে, তো 3-এর ডিভিজিবিলিটি চেক করাটা হেভি নিয়ম আছে। কোনো সংখ্যা 3 দ্বারা তখনই বিভাজ্য হয় যখন তার ডিজিটগুলো যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়, আর এখানে তো ডিজিটগুলো যোগফলই দেওয়া আছে না, অঙ্কগুলো যোগফল দেওয়া আছে, তো দেখো কোনটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি সেটা অ্যান্সার হবে। 17কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি না, ঠিক আছে। 19কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি না। 14কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি না। 15কে পারি, তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো কত ইজিলি আমরা কিন্তু উত্তরটাকে করতে পারি, ঠিক আছে।
এবার তোমরা বলবে স্যার যদি এখানে একটাকে আমি ভাগ করতে পারতাম তখন তো এত ইজিলি বার করা যেত না। দুটো অপশান এমন থাকতো, ধরো একটাতে দেওয়া রয়েছে আমার 27, বা ধরো একটাতে দেওয়া রয়েছে আমার হচ্ছে 12, একটা দেওয়া রয়েছে 15, তখন আমি কী করতাম? তখন তো দুটোতে ফেঁসে যেতাম, কারণ এটা 15, এটা 12। তো তার জন্য আমি তোমাদের এখানে একটা কাজ করি, আমি বেসিকটা একবার বলে দিই। দেখো বেসিকটা হচ্ছে আমরা জানি সংখ্যাগুলোর গুণফল সমান সংখ্যাগুলোর গসাগু ইন্টু লসাগু, এটা আমরা জানি। তো সংখ্যাগুলোর গসাগু কত? দুটো সংখ্যার গুণফল কী? দুটো সংখ্যা কী কী? একটা হচ্ছে 21x, একটা হচ্ছে 21y। এই সংখ্যা দুটোর গুণফল হচ্ছে এইটাই হবে। সংখ্যা দুটোর গুণফল ইকুয়াল টু কী হবে? সংখ্যাগুলোর গসাগু ইন্টু লসাগু। ঠিক আছে, তাহলে সংখ্যাগুলোর গসাগু কত? 21, আর লসাগু হচ্ছে গসাগুর অত গুণ, তার মানে লসাগু ইন্টু 2 to 1, এটা হচ্ছে গসাগু, এটা হচ্ছে লসাগু, আর এইটা হচ্ছে গসাগু। ঠিক আছে, লসাগু হচ্ছে এত, গসাগু হচ্ছে, ভুল উল্টো লিখলাম, এটা হচ্ছে গসাগু আর দিস ওয়ান ইজ লসাগু। অর্থাৎ গসাগু তো এতই, আর লসাগু হচ্ছে গসাগুর এত গুণ, তাহলে গসাগু লিখে তার সঙ্গে এত গুণ করে দিলে লসাগু পেয়ে যাবো। ঠিক আছে, দেখো এই 21 দিয়ে 21 কাটছে, এই 21 দিয়ে এই 21কে কাটছে, তাহলে এক্স ওয়াই এর যে মান পাচ্ছি আমরা 2 to 1 পাচ্ছি। ক্লিয়ার? এক্স ওয়ানের যে মান পাচ্ছি এটা আমরা কত পাচ্ছি? 2 to 1। এটা দারুণ প্রশ্ন, খুবই দারুণ প্রশ্ন। ঠিক আছে, কত পাচ্ছি আমরা? 2 to 1 পাচ্ছি। এবারে জিনিস ভালো করে দেখো, তার মানে এক্স ইন্টু ওয়াই করলে আমরা 2 to 1 পাবো, তাই না? এক্স ইন্টু ওয়াই করলে আমরা 2 to 1 পাবো। আর দেখো 2 to 1 সংখ্যাটা খুব ছোটো না, তার মানে ডেফিনেটলি এটা দুই অঙ্কের কোনো সংখ্যার সঙ্গে দুই অঙ্কের কোনো সংখ্যার গুণফল হবে বেসিক্যালি। ঠিক আছে, তাহলে এক কোন কোন সংখ্যার গুণফল হিসাবে আসতে পারে? আমরা জানি যে 1 ইন্টু 1 করলেই 1 আসে, তার মানে এমন কোনো সংখ্যা দুই অঙ্কের সংখ্যা যার লাস্টে কী আছে? আমাদের 1 আছে। এটা হতে পারে 31 আর 21 হতে পারে। ঠিক আছে, আমরা এটাও জানি যে কোনো সংখ্যার শেষে 7 আর কোনো সংখ্যার শেষে যদি 3 আসে তাহলেও 1 আসে। আমরা এটাও জানি কোনো সংখ্যার লাস্টে 9 আর কোনো সংখ্যার লাস্টে যদি আবার 9 থাকে তাহলেও 1 আসে। ঠিক আছে, দুই অঙ্কের সংখ্যা হলে এইভাবে লিখছি। ওকে, তো তুমি বলো এখানে তাহলে অ্যান্সার কী হতে পারে? অ্যান্সার কী হতে পারে? দেখো আমরা একটা জিনিস ভালো করে দেখি, যে আমরা যদি এখানে এই প্রথমটাকে নিই, ধরো আমরা একটাকে নিলাম 11, একটাকে নিলাম 21। ঠিক আছে, একটাকে নিলাম 11, একটাকে নিলাম আমরা 21, কারণ 11 ইন্টু 11 করলে তো এর থেকে ছোটোই পাবো না। 11 ইন্টু 11 কত হয়? 121 হয়। সেই জন্য 11 ইন্টু 11 নিচ্ছি না, 121কে আমরা নিচ্ছি না। এটা করলে কী হয়? আমরা জানি 2 3 1 হয়। এটা করলে আমরা এই 2 3 1 11 গুণফল সবাই জানো, প্রথমে 1 বসে, তারপর 2 এর আগে 3, তারপর আবার 2টা বসে যায়। তো এটা দেখো 11 ইন্টু 21 থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে নির্ঘাত 11 ইন্টু 31 আমরা নেবো না, কারণ 11 ইন্টু 21 করলেই এর থেকে বেশি হয়ে যাচ্ছে। সো 11 আর মানে 1 1-এর যে ফর্মুলা আমরা নিচ্ছিলাম সেটা আমাদের পুরো মাইনাস হয়ে যাবে, এটা আমরা কেটে বাদ দিলাম। এটাকে নিই, এটাকে নিতে গেলে আমরা কী করবো? 17 আর 13 করতে পারি। আমাদের 10-এর ঘরে যা যা আছে সেগুলোকে দেখতে হবে, তারপর না হলে আমরা একটা 10 একটা তোমাদের বেশি নিয়ে দেখবো, অর্থাৎ 20-এর ঘরে নিয়ে গিয়ে দেখবো। তো এটা যদি করি আমরা দেখতে পাচ্ছি 3 17 51, হাতে থাকলো 5, 17 17, 3 17 51, হাতে থাকলো 5, 17 আর 5 হচ্ছে 22। ইয়েস, মিলে গেছে। তার মানে এই সংখ্যাটা বেসিক্যালি এক্স হচ্ছে তোমাদের 17 বা 13, ওয়াই হচ্ছে তোমাদের 13 বা 17, মানে অল্টারনেট করে ধরতে পারো। ঠিক আছে, এবার তোমাদের কী বলেছে? তোমাদের বলেছে অঙ্কগুলো যোগফল কত। তাহলে দেখো ওয়াইয়ের ভ্যালু আমরা যদি 13 নিই, পয়েন্ট টু মিনিটের ওয়াইয়ের ভ্যালু আমরা যদি 13 নিই, তাহলে এক্সের ভ্যালু আমাদের কত নিতে হবে? 17 নিতে হবে। তাহলে 21 ইন্টু 13। ঠিক আছে, 21 ইন্টু 13। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। এবার কেন বলেছিলাম মনে করে দেখো, আমি বলেছিলাম যে সংখ্যাটা বেরোবে সেটা 3-এর গুণফল বেরোবে। কেন? কারণ দেখো এখানেও 21 পাওয়া যাচ্ছে, তার মানে এর মধ্যে 7 আর 3 আছে, তখন সংখ্যাটা কিন্তু 13 দ্বারা ডিভিজিবল হবে। তো যদি করো তাহলে দেখতে পাচ্ছ 13 1-কে 13 3, হাতে থাকলো 1, 13 গুণ 26, আর একে কত হচ্ছে? 27। ঠিক আছে, তো এদের ডিজিটগুলো যোগফল বার করতে বলেছে। তো দেখতে পাচ্ছ 7 আর 3-এ 10 আর 2-এ 12। ঠিক আছে, 12 কিন্তু এখানে অপশানে নেই, থাকতে পারতো, অপশানে নেই 12। তার মানে বেসিক্যালি এই ওয়াইয়ের মান 13 না, এক্সের মান 13। এই অঙ্কটাতে একটা জিনিস বলে দেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে যে এক্স ওয়াইয়ের থেকে ছোটো। যদি এরম কিছু বলে দিত তাহলে আমরা বুঝতে পারতাম এক্স হচ্ছে 13, ওয়াই হচ্ছে 17, এটা ইজিলি বুঝতে পারতাম। তো এটাতে যখন মিললো না তখন আমরা ওয়াইয়ের মানকে 17 নিয়ে দেখব। ঠিক আছে, তখন তাহলে আমরা কী করবো? ওয়াইয়ের মানকে আমরা এই জায়গাতে মুছে দিচ্ছি। আমরা কী করবো? ওয়াইয়ের মানকে আমরা 17 নিয়ে দেখবো। এটা 13 হয়ে যাবে, তখন এটা 17 হয়ে যাবে। তো ওয়াইয়ের মানকে 17 নিয়ে দেখি আমরা। তো দেখো 17 1-কে 17 7, হাতে থাকলো 1, 17 2-গুণে 34, আর 1-এ 35। তো দেখতে পাচ্ছি 7 আর 3-এ 10 আর 5-এ 15। দেখো এই 15 অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। ওকে, তার মানে আমাদের বেসিক্যালি ওয়াইয়ের মান হচ্ছে 17। তো এখানে এইটা বলে দিলে ভালো হতো, ঠিক আছে, এক্স লেস দেন ওয়াই। এটা বেসিক্যালি ক্যাটের প্রশ্ন।
ঠিক আছে, এটা দারুণ প্রশ্ন একটা, এটা ক্যাটের প্রশ্ন, সেখান থেকে তোমাদের হয়তো রেলে আগের বিগত বছরে পড়েও ছিল কোনোভাবে, কারণ মনে হচ্ছে প্রশ্নটা আগে করিয়েছি। যাই হোক, গুড প্রশ্ন, তোমাদের জন্য তুলেছিলাম। চল নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, 13 দাগের প্রশ্ন রাখো, বলছে গ্রীষ্মকালে 400 জনের মধ্যে তাদের প্রিয় পানীয় সম্পর্কে একটা জরিপ মানে সার্ভে হচ্ছিল, নিম্নলিখিত পাই চার্টে সেটা দেখানো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে টোটাল পাই চার্টটা আছে, একটু ছোটো করে দেওয়া আছে, পাই চার্টটা একটু বড় দিলে ভালো হতো। তো বলছে টি এবং কোল্ড ড্রিঙ্কসের মোট কেন্দ্রীয় কোণ কত, টি এবং কোল্ড ড্রিঙ্কসের মোট কেন্দ্রীয় কোণ কত, ঠিক আছে, এটা তোমাদের করতে বলেছে। দেখো টি হচ্ছে কোথায়, এই হচ্ছে তোমাদের টি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, নেক্সট তোমাদের কী বলেছে, আর হচ্ছে তোমাদের জাস্ট আ মিনিট, ওকে, আর কোল্ড ড্রিঙ্কস কোথায়, এই হচ্ছে তোমাদের কোল্ড ড্রিঙ্কস, দিস ইজ কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে। তোমাদের বলেছে এই দুটোর কেন্দ্রীয় কোণ কত তোমাদের বার করতে বলেছে। আচ্ছা দেখো, এটা 56% আছে, আর এটা তোমাদের আছে সম্ভবত 2%, ঠিক আছে। তো 56 + 2, 56 + 2 মানে কি, এই টোটাল যেটা এটা হচ্ছে তোমাদের 100%, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, এটা হচ্ছে তোমাদের 100%, তা 100%-এর ভ্যালু হচ্ছে 360। 360 কেন, কারণ আমরা সবাই জানি যে একটা বৃত্ত হচ্ছে তোমাদের 360 হয়, ঠিক আছে। এক তো বৃত্ত কত হয়, 360 হয়। এটা হচ্ছে তোমাদের 56, এটা হচ্ছে তোমাদের 2, 56 + 2 ইন্টু তোমাদের 360 ডিগ্রি, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, ঠিক আছে। এবং এত পার্সেন্ট আছে এখানে, এত পার্সেন্ট, ঠিক আছে। অর্থাৎ এই 360-র এত পার্সেন্ট বার করলে আমরা অ্যান্সার পাবো 58/100 ইন্টু 360, ঠিক আছে। দেখো 60-এর প্রায় কাছাকাছি, ঠিক আছে, 60-এর প্রায় কাছাকাছি, তো 60-এর 0 আর এটা কেটে গেল, তো 36 ইন্টু 6 করলে যেটা হবে সেটা অ্যান্সার আসবে 6 6 36-এর 6, হাই থাকলে তোমাদের 3, 6 3-এ 18, আর 3-এ হচ্ছে তোমাদের 21, 216 অ্যান্সার হওয়া উচিত। নান অফ দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, এখানে কোনোটাই অ্যান্সার নয়, ঠিক আছে। মেবি কোশ্চেন উইল বি ইন প্রিন্টিং মিস্টেক, ওকে। আচ্ছা চলো পরেরটা যাবো আমরা, আসলে লাল তো ওটা 56 নাকি 26, দিস ইজ 56, অ্যাকচুয়ালি আমার চোখে একটু, জাস্ট আ মিনিট, চলো পরের প্রশ্নটা। আচ্ছা নেক্সট পরের প্রশ্ন দেখো, বলেছে রাস্তার ওপরে একটা স্থিতিশীল ভিত্তিসহ 5 মিটার লম্বা একটা সিঁড়ি রাস্তার অপর পাশে 4 মিটার এবং 3 মিটার উঁচু জানলা পর্যন্ত পৌঁছতে পারে। এটার মানে কি বলেছে একটু বলে দিই। এটা অনেকটা দেখতে তোমাদের ওই হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের মতো হলো, বেসিক্যালি এটা হাইট অ্যান্ড ডিস্ট্যান্স নয়, এটা হচ্ছে প্রশ্ন হচ্ছে তোমাদের জিওমেট্রির প্রশ্ন, ঠিক আছে। দেখো এখানে একটা জানলা আছে ধরো, ঠিক আছে, এই জানলাটা ধরো 4 মিটার, এই জানলাটা কত, ধরো এটা 4 মিটারের জানলা, আর এদিকে একটা জানলা আছে, সেই জানলাটা ধরো 3 মিটারের জানলা, ঠিক আছে। আর মাঝখানে একটা কী আছে, তোমাদের একটা ল্যাডার আছে, মানে একটা সিঁড়ি আছে, ঠিক আছে, ল্যাডার আছে। এই ল্যাডারটাকে এইখানে কানেকশান করানো যায়, আবার এখানে কানেকশান করানো যায়, ঠিক আছে। এবং এই ল্যাডারটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 5 মিটার। এই ল্যাডারটাকে একবার এরমভাবে দেওয়া হচ্ছে এবং এই জানলায় ওঠা হচ্ছে, আর একবার ল্যাডারটাকে এই জানলায় দেওয়া হচ্ছে এবং এভাবে ওঠা হচ্ছে। এখানে একটা জানলা আছে আর এখানে একটা জানলা আছে, এটার দৈর্ঘ্য কত, 4 মিটার। এই ল্যাডারটাকে একবার এদিকে ফেলা হচ্ছে, উঠে যাওয়া হচ্ছে, একবার এখানে ফেলা হচ্ছে, উঠে যাওয়া হচ্ছে। তো এটা আমি এঁকে দিই, ল্যাডারটাকে একবার এদিকে ফেলা হচ্ছে, উঠে যাওয়া হচ্ছে, একবার এদিকে ফেলা হচ্ছে, উঠে যাওয়া হচ্ছে, ঠিক আছে। এটা একটাই ল্যাডার, একবার এদিকে ফেলা হচ্ছে, একবার এদিকে ফেলা হচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের 3 মিটার, ওকে। তো আর এটা এই ল্যাডারের দৈর্ঘ্য কত, 5 মিটার, এদিকে হচ্ছে তোমাদের 5 মিটার। তোমাদের জিজ্ঞেস করেছে এই যে রাস্তাটা আছে, বেসিক্যালি এই রাস্তাটার দৈর্ঘ্য কত, এইটার দৈর্ঘ্য কত জিজ্ঞাসা করা হয়েছে, ক্লিয়ার হয়েছে, ওকে। চলো এবার আমরা প্রশ্নটা করি, মানে উত্তরটা করি। দেখো আমরা দেখতে পাচ্ছি এটা একটা ত্রিভুজ, কি দেখতে পাচ্ছি, এটা একটা ত্রিভুজ, ওকে। দেখো এটা একটা ত্রিভুজ, তো এবং এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এদিকে একটা সমকোণী ত্রিভুজ আছে, এইটা সমকোণী ত্রিভুজ আছে। আমি একটু আগে তোমাদের একটা ট্রিপলেটের কথা বলেছিলাম, 3 4 5, ঠিক আছে। দেখো এখানে 4 আর 5 দেওয়া আছে, তাহলে এটা 3 হবে। এখানে 3 আর 5 দেওয়া আছে, তাহলে এটা 4 হবে। তাহলে 3 আর 4 যোগ করলে কত হয়, 7। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ইজিলি আমরা কিন্তু উত্তর এখান থেকে দিতে পারি, ঠিক আছে। কীভাবে করলাম, দেখো এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। আমরা যে ফর্মুলাটা পাই সেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তো এখানে তুমি এই ফর্মুলাটা ইউজ করবে এবং এখানেও তুমি এই ফর্মুলাটা ইউজ করবে, তুমি এই 3 আর 4ই পাবে, ঠিক আছে। তো 3 4 5 এটা হচ্ছে একটা ফর্মুলা হয়, ঠিক আছে। এখানে ওই 80 89 আর 39-এর ফর্মুলা কিন্তু এখানে দিয়ে দিতে পারতো, যেটা একটু আগে দিয়েছে। তো অনেকভাবে জিওমেট্রিক কোশ্চেনকে করা যায়। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন এটা দেখো, এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট প্রশ্ন,
কি বলেছে বলে দিই, সেটা হচ্ছে তোমাদের বলেছে যে একটা স্থানাঙ্ক অক্ষের সাহায্যে, মানে সোজা কথা বলতে কোঅর্ডিনেট জিওমেট্রির সাহায্যে, কি বলেছে, কোঅর্ডিনেট এর সাহায্যে, ঠিক আছে, মানে কোঅর্ডিনেট জিওমেট্রি প্রশ্ন, এটা সাহায্যে এটা যেটা রয়েছে ইকুয়াল টু 6 রয়েছে, এবং এটা সমতল দ্বারা তৈরি ইন্টারসেপ্টগুলি কী কী হবে, ঠিক আছে, এটা একটা সমতলের ইকুয়েশন এবং তার দ্বারা তৈরি ইন্টারসেপ্টগুলো কী কী হবে। দেখো এখানে যে ফর্মুলা ইউজ হয় সেটা হচ্ছে, মনে রাখবে, এটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি, এটা ইকুয়াল টু হয় 1-এর। কিন্তু এটা ডাইরেক্ট, এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা ডাইরেক্ট বসানো যেত, কিন্তু ঘটনা হচ্ছে এখানে দেখো আমাদের 1 নেই, এখানে 6 দেওয়া আছে, প্রবলেমটা এই জায়গায় হয়ে গেছে। যদি এটা 1 থাকতো তো ডাইরেক্ট বসিয়ে দিতাম, কিন্তু নেই, তো 3x মাইনাস 4y মাইনাস 2z একে ইকুয়াল টু আমাদের কী আছে, আমাদের 6 আছে, পয়েন্ট টু বি নোটেড, কী আছে এখানে, এটা ইকুয়াল টু আমাদের 6 আছে, ঠিক আছে। তো আমরা যদি 6টাকে 1 করতে যাই তাহলে কী করি, একে 6 দিয়ে ভাগ করে দেবো, আর এদিকে যদি 6 দিয়ে ভাগ করি, এর তলা তো আমাকে 6 দিয়ে ভাগ করতে হবে। বেসিক্যালি এর তলায় ভাগ করা মানে প্রত্যেকটাকে আমি 6 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, একেও 6 দিয়ে ভাগ করছি, একেও 6 দিয়ে ভাগ করছি, একেও 6 দিয়ে ভাগ করছি, টোটাল তলায় 6 লেখা, মানে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি 6 লেখা, ঠিক আছে। তো এটা কেটে তো 1 করে দিল, এখন থেকে 1-এর সমতুল্য হয়ে গেছে, কিন্তু এখানে একটা ব্যাপার ঘটে গেছে, সেটা হচ্ছে এখানে আর ভ্যালুটা এরকম নেই, ঠিক আছে। ওকে, তুমি একটা কথা ভালো করে দেখো, এইটা তোমাদের কী হয়ে যাবে, 2 হয়ে যাবে, এটা তাহলে কী হয়ে যাবে, 2/3 হয়ে যাবে, এটা তাহলে কী হয়ে যাবে, শুধু 3 হয়ে যাবে, ঠিক আছে, শুধু 3 হয়ে যাবে। এবার একটা জিনিস ভালো করে দেখো, ঠিক আছে, তার মানে আমরা এখন কিন্তু এ বি আর সি পেয়ে গেছি, কিন্তু এ বি সি আমরা এখনও পাইনি, কারণ আমাদের এক্স ওয়াই জেড ছিল এবং সেগুলো সব প্লাসে ছিল, আর এক্সের সঙ্গে 2 এরকম কিছু লেখা ছিল না। তার মানে এই 2টা ওয়াইয়ের সঙ্গে, যে ওয়াইয়ের আগে 2 লেখা আছে নেই, তো এখান থেকে এখানে ওয়াইয়ের আগে 2 আছে, তোমার কিছুটা করতে হবে। কী করতে হবে, তারপর লেখা আছে x/2 = 1, তাহলে x = কী হবে, 2 হবে। সিমিলারলি 2y/3, এখানে দেখো এই মাইনাসটা আছে, মাইনাসটা সমেত লিখতে হয়, ইকুয়াল টু 1, তাহলে y ইকুয়াল টু কী হবে, -3/2, ঠিক আছে। সিমিলারলি জেডটা আমি এদিকে করে দিচ্ছি, z/3 = 1, সো z ইকুয়াল টু কী হবে তোমাদের 3, ঠিক আছে, z/3 = 1, 2y/3 = 1, x/2 = 1। এখান থেকে আমরা কী পেয়ে যাব, আমরা দেখো সব আমরা মান পেয়ে গেছি, ঠিক আছে। কিসের মান পেয়ে গেছি, এই মানটাই বসাতে বলেছে। অ্যান্সার হবে তোমাদের, প্রথমে থাকবে, এই দেখো এই যে অ্যান্সার রয়েছে, অ্যান্সারগুলো এই মানগুলোই লেখা রয়েছে বেসিক্যালি, ঠিক আছে। জাস্ট এ মিনিট, তো এক্সের মান যেটা হবে সেটা হবে 2, ঠিক আছে। ওয়াইয়ের যে মান হবে, বেসিক্যালি এখানে এক্স ওয়াই এর মান নয়, এক্স ইকুয়াল টু 2, এইটা করলে দেখো, এটা আমি ইচ্ছা করে দিলাম যাতে তোমাদের বের করতে সুবিধা হয়। বেসিক্যালি এটা এইভাবে বেরোয় না, ঠিক আছে, এটাকে কম্পেয়ার করে বের করতে হয়, এইটার সাথে এটার কম্পেয়ার করতে হয়, তবে তোমার বেরোবে, এটার সাথে এটা কম্পেয়ার করতে হয় তবে তোমার বেরোবে। কিন্তু আমি ডাইরেক্ট তোমাদের অ্যাকচুয়ালি কী করে দিয়েছি, এভাবে লিখে দেখিয়ে দিয়েছি, এটা এক্স আর ওয়াই আর জেডের মান বেরোয় না, এটা এবিসি এই তিনটের মানই এইভাবে লেখা থাকে বেসিক্যালি, ঠিক আছে। তো যাই হোক, ইন্টারসেপ্টগুলো কী কী এসছে, এ দেখো এখানে 2 এসছে, যদি এক্স প্রথমে থাকে তো 2 এর মান এখানে আসবে। এর নিরিখে কী এসছে, দেখো এইটা এসছে -3/2, ঠিক আছে, আর জেডের নিরিখে কী আছে, 3 আছে, এইটা এসছে, তো এর কোথায় আছে দেখো 2 মাইনাস, আচ্ছা এই 3টা তো মাইনাসে হবে, দেখো এই যে 3, দেখো এখানে মাইনাসে ছিল না, খেয়াল করো, এখানে কি এটা মাইনাস ছিল, কিন্তু সূত্রে তো মাইনাস নেই, তো এখানে একটা মাইনাস আসবে, আর এই মাইনাস এইদিকে চলে যাবে, এটাও মাইনাসে চলে যাবে, তো কারেক্ট অ্যান্সার উইল বি ডি হিয়ার, ঠিক আছে, ডি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ওকে, কারেক্ট অ্যান্সার কী হবে তোমাদের, ডি। এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাকে এইভাবে অ্যাপ্লাই করতে হয়, এই প্রশ্নগুলোকে থাকলে এভাবেই করতে হয়। কোঅর্ডিনেট জিওমেট্রি প্রচুর ফর্মুলা আছে, তুমি যদি ডাইরেক্ট যদি অ্যান্সার করতে যাও বেসিক ধরে, তাহলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, ফর্মুলা দিয়েই করতে হয় এগুলোকে। আগের দিন আমি তোমাদের বৃত্তের করেছিলাম, আজকে আমি তোমাদের একটা ইকুয়েশনের উপর করলাম, স্ট্রেট লাইন ইকুয়েশনের উপর আমি তোমাদের করলাম। ওকে, থ্যাংক ইউ। আর নিচে তোমাদের কিন্তু অ্যাপ আছে আমাদের, সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করতে পারো, অ্যাপ ডাউনলোড করে তোমরা কিন্তু, আমি মক চালু করব, আমাদের এনটিপিসি পরীক্ষা যেটা চলছে, ছোটো ছোটো মক 10 নম্বর 20 নম্বর 25 নম্বরের মক, ম্যাথের মক আমরা চালু করব, ঠিক আছে। কাল থেকে হয়তো চালু হয়ে যাবে, কাল থেকে আমি যে বলা আছে টিমের কাছে যে কাল থেকে চালু করব, ফ্রিতে দিতে পারবে তোমরা, ওই অ্যাপটা ডাউনলোড করে নিও। ওকে।